আপনি যদি এসইও এক্সপার্ট হতে চান তাহলে এই ভিডিওটা আপনার পুরোটা দেখতে হবে, এবং এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আপনার আজকের থেকে শুরু করে আপনার মৃত্যু পর্যন্ত কোনো দিন আর কাউকে টাকা দিয়ে এসইও শিখতে হবে না, আর কারো কোর্স করে এসইও শিখতে হবে না, আর কোনো জায়গায় টাকা ইনভেস্ট করে এসইও শেখার কোনো ব্যাপার আপনার জীবনে আসবে না আপনার মৃত্যু পর্যন্ত, যদি আপনি এই ভিডিওটা পুরোটা দেখেন এবং আমি যা যা বলতেছি সব বুঝেন এবং সেই অনুযায়ী কাজকর্ম করেন। কোর্সটা একটু বড় হবে, ভিডিওটা একটু বড় হবে, বাট আমি অনেক কিছু ডিটেইলে বোঝাবো আপনাদের, যেগুলো আমি খুব সহজে এরকম জিনিসপত্র ডিটেইলে বোঝাই না। আমার কথা কেন শুনবেন আপনি? আমার কথা প্রাইমারিলি আপনি এই জন্য শুনবেন কারণ আমি গত 12 বছর ধরে এসইও ইন্ডাস্ট্রিতে আছি। আমাদের এসইও এজেন্সি বছরে 6 থেকে 7 লাখ ইউরোর মতো রেভিনিউ জেনারেট করে এবং আমরা অন অ্যাভারেজ প্রত্যেক মাসে 120 থেকে 150 ক্লায়েন্টকে বিল করি। এটা হলো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। এছাড়াও আমার থেকে শিখে আরও বাংলাদেশে অ্যাটলিস্ট 100 এসইও এজেন্সি আছে যারা আমার থেকে শিখে নিজেরা এসইও এজেন্সি চালাচ্ছে। এজেন্সির কথা বলতেছি, ফ্রিল্যান্সার ধরেন আরও 500 থেকে 1000 তো আছে, আরও বেশিও হইতে পারে। কত মানুষ আছে আমি নিজেও আসলে সঠিক জানি না। এই ভিডিওটা পুরাটা দেখার আগে বা অ্যাকচুয়ালি এই ভিডিওটার এইটুক দেখার পরে আপনার পজ করে ফার্স্টে যে জিনিসটা করতে হবে সেটা হলো আমার একটা বেসিক এসইও কোর্স আছে ইউটিউবে, 7.5 ঘন্টার মতো লম্বা। ওই কোর্সে আপনার পুরাটা বুঝে দেখে আসতে হবে। ওখানে আমি অনেক বেসিক জিনিসপত্র কভার করেছি এসইওর, যেগুলোর কোনো কিছু আমি আর এখানে কভার করবো না আমাদের আজকের এই ভিডিওতে। বাট ওই বেসিক জিনিসগুলো যদি আপনি না দেখেন তাহলে আপনি অ্যাডভান্সের কোনো কিছু ঠিকমতো বুঝবেন না। আপনার ইচ্ছা আপনি দেখবেন নাকি দেখবেন না, আমি তো আর আপনার বাসায় যাই দেখতেছি না আপনি দেখেন নাকি। এটা হলো পারফেক্ট সেট আপ। সো ওটা যদি আপনি দেখেন তারপরে এটা দেখেন তাহলে আপনার লাভ হবে। আমি আরেকবার একটু বুঝাই বলি যে আপনি দেখেন বা না দেখেন এটা আমি ট্র্যাক করতে পারবো না, আমার ট্র্যাক করার ইচ্ছাও নেই। আপনি দেখলেও আমার কোনো লাভ নেই, না দেখলেও আমার কোনো লস নাই। বাট আমি চাই আপনি এই প্রগ্রেশনটা ফলো করেন, তাহলে আপনারই উপকার হবে। আমার খুবই স্যাড লাগে যখন মানুষ একটু ডোপামিনের আশায় যা বলতেছি তা না করে নিজে নিজে বুঝে কাজকর্ম করে, তাদের কখনো ভালো কিছু হয় না। এগেন পার্সোনাল এক্সপিরিয়েন্স। এসইও বিষয়টা কি আপনারা সবাই জানেন, তারপর আমি একটু সহজ করে আপনাদের বলি। এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কথাটার মানে হলো কোনো কিছু মানুষ যখন লেখে সার্চ করে কোথাও, তখন ওই সার্চের রেজাল্টে নিজেদের ওয়েবসাইট ভিজিবল করা, এটাকে আমরা এসইও বলি। বর্তমান যুগে মানুষ সবচেয়ে বেশি সার্চ করে গুগলে। সো এই কারণে এসইও বলতে মেইনলি আসলে গুগলের ভিতরে নিজেদের ওয়েবসাইটকে প্রথম পেজে আনাকেই বোঝানো হয়। বাট ভবিষ্যৎ দুনিয়া হয়তো এরকম থাকবে না। ভবিষ্যতে আমরা হয়তো দেখবো মানুষ গুগলের ভিতরে এত সার্চ না করে চ্যাট জিপিটির ভিতরে সার্চ করবে। ভবিষ্যতে আমরা হয়তো দেখবো মানুষ গুগলের ভিতরে সার্চ না করে টিকটকের ভিতরে সার্চ করবে, বা নতুন কিছু আসবে ওইটার ভিতরে সার্চ করবে। যেটার ভিতরেই মানুষ সার্চ করবে ওই সার্চের রেজাল্টে যেন আমাদের প্রোডাক্ট বা সার্ভিস আসে, এই যে প্রসেসটা কিভাবে আনবো, ওই প্রসেসটাকে আমরা বলি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই মুহূর্তে সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন গুগল, এই কারণে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলতে আমরা গুগলেই অপটিমাইজেশন বলতেছি। বাট 10 বছর পর এরকম নাও থাকতে পারে, 10 বছর পর ওটা পরিবর্তন হয়ে যাইতে পারে। যেটা আসবে ওইটার জন্য এসইও করবেন তখন আপনি। এই জিনিসটা আমি একটু ভেঙে এই কারণে বললাম কারণ অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে এসইও কি ডেড, এসইও কি আমার শেখা উচিত 2025 সালে এসে, 2026 সালে এসে, 2027 সালে এসে আমার কি এসইও শেখা উচিত? যতদিন পর্যন্ত মানুষ তার ইন্টারনেট বিহেভিয়ারের ভিতরে সার্চ ব্যাপারটা রাখতেছে ততদিন পর্যন্ত আপনি এসইও করতে পারবেন, এসইওতে নিজের ক্যারিয়ার দাঁড় করাইতে পারবেন। যখনই আমরা এমন একটা দুনিয়ায় চলে আসবো যখন আর মানুষের সার্চ করতে হবে না কোনো কিছু, যেটা হওয়ার কথা না। ইভেন যদি ভিআর গগলসও সবাই পরে বসে থাকে, তারও তার বিভিন্ন জিনিস দরকার হবে এবং সে সার্চ করবে, তাই না? সে হয়তো লেখে সার্চ করবে না, তখন সে ভিআর গগলসের ভিতর দিয়ে অন্য কোনোভাবে সার্চ করবে, বাট সে সার্চ করবে, তাই না? কারণ সবাই তো সব কিছু জানে না এবং জানার জন্য সার্চ করা লাগে। তো যতদিন পর্যন্ত মানুষ ইন্টারনেট ব্যবহার করবে এবং যতদিন পর্যন্ত মানুষ ইন্টারনেটে সার্চ করবে বিভিন্ন জিনিস, ততদিন পর্যন্ত এসইওতে কোনো সমস্যা নাই। সো আগামী 5, 10, 15, 20, 30, 40 যতদিন পর্যন্ত বছর আপনি সেফ বলে আমি বিশ্বাস করি। আরেকটা সম্পূরক প্রশ্ন আছে, সেটা হলো অনেকে বলেন যে গুগলের ডমিনেন্স কি কমে যাচ্ছে যেহেতু এআই অনেক বেশি রিভলভ করতেছে, এআই এর উত্থান হচ্ছে অনেক। সো গুগলের পাওয়ার কি কমে যাচ্ছে নাকি, এবং ওই একই অ্যাঙ্গেলে যেহেতু গুগলের পাওয়ার কমে যাচ্ছে এই কারণে এসইও শেখাটা এফেক্টিভ হবে নাকি? আমি একটু আগে আপনাদের বললাম যে এসইও মানে তো গুগল অপটিমাইজেশন, এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই মুহূর্তে সার্চ ইঞ্জিন গুগল, বাট ভবিষ্যতে গুগল সার্চ ইঞ্জিন না থাকলে নাই, অন্য যে আসবে তার জন্য আমরা এসইও করবো। সো ওই দিক থেকে কোনো সমস্যা নেই। বাট এখানে আরও কিছু বিষয় আছে। 1 নম্বর বিষয় হলো গুগল কিন্তু একটা জায়ান্ট কোম্পানি এবং 99%, কোনো মার্কেটে 98% সার্চ গুগল দিয়েই হয় এখনও। 2025-26 সালে 27 সালে এসেও তাই হয়। এবং এই জিনিস সহসাই 1-2 বছরের মধ্যে 10% চলে আসবে, 20% চলে আসবে, এরকম কখনো হবে না। এইটা যদি কমতেও 20 বছর লাগবে হয়তো। এবং আরও কিছু ব্যাপার আছে। হ্যাঁ, অনেক মানুষ এখন আর গুগলে সার্চ করে, আমি নিজেই এখন অনেক সময় গুগলে সার্চ না করে ডিরেক্ট জিপিটির ভিতরে সার্চ করি। বাট
এইটা যেরকম সত্য, একইভাবে এইটাও সত্য যে অনেক নতুন মানুষ যারা আগে সার্চই করতো না তারা এখন গুগল সার্চ করতেছে, কারণ অনেক জায়গায় ইন্টারনেট ছিল না, এখন ইন্টারনেট আসতেছে। অনেক মানুষ ছোট ছিল বয়সে, এখন তারা আস্তে আস্তে ম্যাচিওর হচ্ছে এবং তাদের গুগল অ্যাক্টিভিটি বাড়তেছে। তো ধরেন 10 বছরের একটা বাচ্চা গুগলে কী বা সার্চ করবে, কিন্তু তার যখন 15 হবে, তার যখন 18 হবে, তখন তার গুগল সার্চের অ্যাক্টিভিটি বাড়বে এবং ওই কারণে কিন্তু গুগলে সার্চারের সংখ্যা কমতেছে না। এবং সব ডেটা গত 3-4 ইভেন এআই এর ভিতরেও যত ডেটা আসছে সব ডেটা আমাদের এটাই দেখাচ্ছে যে গুগল থেকে ওয়েবসাইটে যাওয়া ট্রাফিকের পরিমাণ প্রতিনিয়তই বাড়তেছে, কমতেছে না, আরও বেশি মানুষ ইউজ করতেছে। সো হ্যাঁ, একটা অংশ হয়তো চলে যাচ্ছে, বাট একই সাথে আরও অনেক নতুন অংশ যুক্ত হচ্ছে। ওইটা একটা অ্যাঙ্গেল। আর আরেকটা অ্যাঙ্গেল হলো আপনি এসইও এক্সপার্ট হিসেবে আপনি গুগলের এক্সপার্ট এই মুহূর্তে, বাট দিন শেষে মানুষ যেখানে সার্চ করবে আপনি ওই জায়গার এক্সপার্ট হবেন। যে এই ভিডিওটা যদি আপনি পুরাটা দেখেন তাহলে আপনাকে আমি 2টা প্রমিস করব। 1 নাম্বার প্রমিস হলো, আপনি যদি আমার কথা শুনে এই পুরা ভিডিওটা দেখেন তাহলে ভিডিওর শেষে যে আমি আপনাকে কিভাবে 3 মাসের মধ্যে আপনি এসইওতে নিজের একটা চাকরি শুরু করতে পারেন সেইটার ব্যাপারে কিছু জ্ঞান দিব, এবং ওই জ্ঞান যদি আপনি পুরোপুরি পালন করতে পারেন তাহলে আপনি গ্যারান্টিড 3 মাসের মধ্যে একটা চাকরি পাবেন এসইও ইন্ডাস্ট্রিতে। সেকেন্ড যে জ্ঞান আমি আপনাদের দিব সেটা হলো, ভিডিও শেষে বলবো, সেকেন্ডটা একটু সারপ্রাইজ হিসেবে থাক। চল শুরু করা যাক। এসইওর জন্য আমাদের ফার্স্ট কাজ কি? এসইওর জন্য একদম ফার্স্ট কাজ হলো আপনার ইন্ডাস্ট্রি রিসার্চ বা অনেকে আমরা বলি কিওয়ার্ড রিসার্চ। কথাটার মানে আসলে কি, আমরা একটু রিয়েল লাইফের অ্যাঙ্গেলে চিন্তা করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এসইও ব্যাপারটা হয় আসলে কিভাবে? একজন মানুষ যার একটা বিজনেস আছে সে আপনার কাছে আসবে, সে এসে আপনাকে বা আপনি তার কাছে যাবেন, আপনি তার কাছে যেয়ে বলবেন যে, বা সে আপনার কাছে এসে বলবে যে আমার একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট আমি আমার ব্যবসা বাড়াইতে চাই। তুমি যেহেতু এসইও এক্সপার্ট, তুমি যেহেতু খালিদ ফারহানের বেসিক এসইও কোর্স পুরাটা দেখছো 7.5 ঘন্টার ভিডিও, তারপরে অ্যাডভান্সড এসইও কোর্স পুরাটা দেখছো ইউটিউবে, তুমি যেহেতু এসইও এক্সপার্ট, আমার এই ওয়েবসাইটটা নাও, আমার ব্যবসা বাড়ায় দাও। এসইও জিনিসটা কি? এসইও জিনিসটা ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরের একটা মার্কেটিং টুল। যেরকম ফেসবুক অ্যাড একটা মার্কেটিং টুল, টিকটক অ্যাড একটা মার্কেটিং টুল, একইভাবে এসইও একটা মার্কেটিং টুল। সো সে আপনাকে তার ওয়েবসাইট দিয়ে সে চলে গেল, মনে করেন সে ঢাকা আপনাকে ওয়েবসাইট দিয়ে গাজীপুর চলে গেছে, তার আর কোনো লেনাদেনা নাই। আপনার কাজ হলো ফার্স্ট এই বোঝা এসইও এই লোকটার জন্য পারফেক্ট মার্কেটিং ফিট নাকি না, এটা বোঝাটা খুব জরুরি এবং এটা ইন্ডাস্ট্রি রিসার্চের ফার্স্ট কাজ। ধরেন আমি আপনাকে বললাম যে, ধরেন আমি একজন ডেন্টিস্ট ঢাকায়, আমি আপনাকে এসে বললাম যে ভাই আপনি তো এসইওর ওই কোর্স করছেন, এই হলো আমার ওয়েবসাইট dentistKhalid.com। এইটাকে আপনাকে এটা আমি দিয়ে বুঝাই গেলাম, আমাকে আমার যে ডেন্টাল ক্লিনিক আছে ওইখানে যেন আরও মানুষ আসে এটার ব্যবস্থা করেন আপনি। এটি তো মার্কেটিং, তাই না? আপনার ফার্স্ট কাজ হলো বোঝা যে এসইও আমার জন্য, ডেন্টিস্টের জন্য সবচেয়ে ভালো মার্কেটিং টুল নাকি না। এটা আপনি কিভাবে বুঝবেন? এটা আপনি নিজের মার্কেটিং জ্ঞান ব্যবহার করে বুঝবেন। এসইও এক্সপার্ট যদি কেউ হয় যে মার্কেটিং বুঝে না, তার মানে সে আসলে এসইও এক্সপার্ট না, সে গাধা। কারণ এসইও তো মার্কেটিংয়ের একটা পার্ট। সো আপনি যদি মার্কেটিংই না বুঝেন, শুধু এসইও বুঝেন, তাহলে তো আপনার আর একটা রোবটের মধ্যে কোনো পার্থক্য নাই। সো ফার্স্টে আপনার যেটা করতে হবে, চিন্তা করতে হবে যে ওই লোকের এসইও ওই লোকের ডেন্টাল ক্লিনিকটা কই? ঢাকায়। ওকে, ঠিক আছে। ঢাকায় যখন একজনের ডেন্টিস্ট দরকার হয়, সে কিভাবে ডেন্টিস্ট খুঁজে? আপনি একটা কাগজ নেবেন, কাগজের ভিতরে আপনি লিখবেন, সে তার আশপাশের মানুষজনকে জিজ্ঞেস করে যে আমার একটা ডেন্টিস্ট লাগবে, কই পাবো, কার কাছে যাব? এটা 1 নাম্বার উপায়। 2 নাম্বার, সে মেজর যে হসপিটালগুলো আছে সেগুলায় যায়, হয়তো সে স্কোয়ার হাসপাতালে যায়, লাইবেইডে যায়, ইত্যাদি ইত্যাদি। এরপরে সে হয়তো আশপাশের ক্লিনিকগুলায় যায়, তার বাসার আশপাশে যেসব ক্লিনিক অ্যাভেলেবল আছে সেগুলোর কাছে যায়। এই মানুষটার, যার একজন ডেন্টিস্ট লাগবে, তার চিন্তাভাবনার কোনো পর্যায়ে কি এই পর্যায়ে আসে যে সে গুগলে যায় সার্চ দেয় ডেন্টিস্ট নিয়ার মি, তারপর যে গুগলে যে লিস্ট আছে ওখান থেকে সে ডেন্টিস্ট পিক করে? যদি উত্তর হয় না, তাইলে এই লোকের জন্য এসইও ভালো মার্কেটিং স্ট্র্যাটেজি না। কেন? তার কারণ তার যে পোটেনশিয়াল কাস্টমার, সেই কাস্টমার এসইও দিয়ে তাকে কখনো খুঁজেই পাবে না, কারণ সেই কাস্টমার গুগলে সার্চ দিয়ে তাকে খুঁজতেছেই না। সেই কাস্টমার যদি ফেসবুকে যায় এবং সে দেখে একটা ডেন্টাল চেক আপ ফ্রি, আজকে প্রত্যেক বৃহস্পতিবার ডেন্টাল চেক আপ ফ্রি, এরকম একটা ফেসবুক অ্যাড আমি দেখলাম, আমার তো একটা ডেন্টাল চেক আপ দরকার, আমি ভাবতেছি ওকে ঠিক আছে, আমি তাহলে ওই ফেসবুক অ্যাডটার উপর ক্লিক করি এবং তারপরে ওখানে আমার ফোন নাম্বার দিয়ে সাইন আপ করে ফেলি। ওইটার কিন্তু কনভার্ট হওয়ার চান্স অনেক বেশি বাংলাদেশ মার্কেটের জন্য, কারণ বাংলাদেশ মার্কেটের স্টাইলটাই এমন যে ওই মার্কেটে যে ডেন্টিস্ট খুঁজতেছে সে গুগলে যাওয়ার আগে সে ওয়ার্ড অফ মাউথ দিয়ে খুঁজবে, অথবা সে ফেসবুক দিয়ে খুঁজবে, অথবা সে সোশ্যাল অ্যাঙ্গেল বা ট্র্যাডিশনাল হসপিটাল ওই অ্যাঙ্গেলে খুঁজবে। সো তার জন্য কিন্তু এটা ভালো মার্কেট ফিট হইল না। সো আপনার ফার্স্টেই এই ইন্ডাস্ট্রি রিসার্চ করে বুঝতে হবে
যে কার জন্য এসইও এফেক্টিভ, কার জন্য এসইও এফেক্টিভ না। যার জন্য এসইও এফেক্টিভ না তার জন্য আপনি যতই এসইও করেন সে কোনোদিনও তার ক্লিনিকে আরও বেশি মানুষ আসবে না, এবং আরও বেশি মানুষ যদি তার ক্লিনিকে না আসে তার মানে হলো আপনি ফেল করছেন মার্কেটার হিসেবে। আপনি যতই অপটিমাইজ করেন, হ্যান করেন, ত্যান করেন, তার ক্লিনিকে মানুষ আসছে যদি বেশি তার মানে আপনার কাজে কাজ হয়েছে, যদি না আসে তার মানে আপনার কাজে কাজ হয়নি, সিম্পল হিসাব। এবং এই ক্ষেত্রে এসইও দিয়ে তার কাজে কাজ হবে না। সো এসইও তার জন্য আমরা করবো না, তাকে আমরা শুরুতেই বুঝাবো যে না, এই কারণে আমার মনে হচ্ছে যে এসইও তোমার জন্য ভালো মার্কেটিং অ্যাক্টিভিটি না, তোমার ওই জিনিস করা উচিত এসইও না করে। এখন মনে করেন এরকম না, মনে করেন খুব ভালো একটা মার্কেট ফিট হয়েছে এবং এসইওই ওই লোকের জন্য ভালো স্ট্র্যাটেজি বলে আপনার মনে হয়েছে। তখন আমাদের ফার্স্ট কাজ কি? তখন আমাদের ফার্স্ট কাজ হলো নিজেদের ব্রেইন ব্যবহার করে একটা লিস্ট করা কিওয়ার্ডের, যেই লিস্টগুলা মানুষ টাইপ করবে বলে আমার মনে হয়। সো আমরা একটা এক্সাম্পল দিই, robbieburkelectrical.ai এই ওয়েবসাইটে আমি আছি এখন। মনে করেন এই লোক আমার কাছে আসছে, এসে বলছে যে এই হলো আমার ওয়েবসাইট, সেম ডেন্টালের এক্সাম্পলটা, এই হলো আমার ওয়েবসাইট, আমি একজন ইলেকট্রিশিয়ান, আমি চাই আরও কাজ পাইতে। তুমি এখন যেহেতু মার্কেটিং বুঝো, তুমি এসইও করো না, যেমন চাই তাই করো, আমার ফোন যেন আরও বেশি রিং হয় এবং আমি যেন আরও ইলেকট্রিশিয়ানের কাজ পাই, সিম্পল। তো আমি ফার্স্টে ওনার ওয়েবসাইটে যাবো, বাট কিন্তু উল্টাও হইতে পারে, আপনি ওনার কাছে যায় বলতে পারেন যে আমি অনেক এসইও বুঝি, তোমার ওয়েবসাইটে সব ডিটেল আমাকে দাও, আমি তোমার ফোন রিং হওয়ার ব্যবস্থা করতেছি, বা তুমি যেন আরও ইলেকট্রিশিয়ানের কাজ পাও এটার ব্যবস্থা করতেছি। সো দুই অ্যাঙ্গেল থেকে এটা হয়, অনেকে এভাবেও যায়, অনেকে ওইভাবেও আসে। ফ্রিল্যান্সাররা সাধারণত পায়, যারা বিজনেস চালায় তারা সাধারণত যায়, খুঁজে আনে ক্লায়েন্ট। তো ফার্স্টে আমরা যে কাজটা করবো ইন্ডাস্ট্রি রিসার্চে, সেটা হলো আমরা বোঝার চেষ্টা করবো কি লিখে মানুষ সার্চ দিলে এই রেজাল্টটা আসলে লাভ হয়। ধরেন আমি একটা বিড়ালের খাবারের বিজনেস চালাই, biraleerkhabar.com, এটা হলো আমার ওয়েবসাইট। এখন একজন মানুষ সার্চ দিল ওয়েদার টুডে, আজকের ওয়েদার কেমন, আজকের আবহাওয়া কেমন, এটা লিখে সে গুগলে সার্চ দিল। সার্চের রেজাল্টে সে biraleerkhabar.com পাইল। তার ওই রেজাল্টে ক্লিক করার চান্স কতটুকু? শূন্যের কাছাকাছি। ক্লিক যদি সে করেও তার একটা বিড়ালের খাবার কেনার চান্স কতটুকু আমার ওয়েবসাইট থেকে? নেগেটিভ, বেসিক্যালি জিরো। কেন? কারণ সে সার্চ করছে ওয়েদার কি আজকে এটা জানতে, তার সাথে তার বিড়ালের কোনো লেনাদেনা নাই, বিড়ালের খাবারের কোনো লেনাদেনা নাই। সো যতই আমি র্যাঙ্ক করি আমার কোনো লাভ হবে না, কারণ ওর সার্চ ইন্টেন্ট, ও যে জিনিস খুঁজতে চাইছে ওই জিনিস ও পায় নাই, ও উল্টা আরেকটা জিনিস পাইছে যে জিনিসের তার কোনো লেনাদেনা নাই। এখন আবার উল্টা করে আমরা চিন্তা করি, একজন ক্যাট ফুড লিখে সার্চ দিছে, সে যদি এই biraleerkhabar.com এই ওয়েবসাইটটা পায় তাহলে তার কেনার সম্ভাবনা কতটুকু? তার ক্লিক করার সম্ভাবনা অনেক বেশি, এবং 100 জন যদি ক্লিক করে 2-3 জনের কেনার সম্ভাবনাও আছে, কারণ সে খুঁজতেছিলই এই জিনিস। সো ফার্স্টেই আমরা একটা লিস্ট বানাবো, যেই লিস্ট হবে একটা গ্রুপ অফ ওয়ার্ডের লিস্ট, যেগুলো লেখা আমাদের মনে হয় মানুষ সার্চ করবে এই বিজনেসকে। সো biraleerkhabar.com ওইটার জন্য হয়তো ক্যাট ফুড নেয়ার মি, চিপ ক্যাট ফুড, গুড কোয়ালিটি ক্যাট ফুড ফর ক্যাটস ইত্যাদি ইত্যাদি। রবি বার্ক ইলেকট্রিশিয়ানের জন্য এটা কি হবে? আমরা ওয়েবসাইটটা পড়ে বোঝার চেষ্টা করি, হোম পেজটা পড়ে আমরা বুঝতে পারতেছি যে ও ডাবলিন বেসড। সো ইলেকট্রিশিয়ান লেখা আপনি নিজে চিন্তা করবেন, আমরা কিন্তু কোনো টুল ইউজ করবো না, আমরা নিজে নর্মাল মানুষ হিসেবে কমন সেন্স দিয়ে নিজেদের মার্কেটিং ব্রেন দিয়ে চিন্তা করব। আমার যদি একটা ইলেকট্রিশিয়ান লাগতো, আমি গুগলে যাই কি লিখে সার্চ দিতাম? আমি ইলেকট্রিশিয়ান লিখে সার্চ দিতাম, আমি ইলেকট্রিশিয়ান ডাবলিন লিখে সার্চ দিতাম, ইলেকট্রিশিয়ান নিয়ার মি লিখে সার্চ দিতাম, ইলেকট্রিশিয়ান আয়ারল্যান্ড লিখেও হয়তো সার্চ দিতাম। যদি আমার ইমার্জেন্সি হতো তাহলে ইমার্জেন্সি ইলেকট্রিশিয়ান লিখে সার্চ দিতাম। সো ফার্স্টেই আমাদের 1 নম্বর কাজ ইন্ডাস্ট্রি রিসার্চের একটা লিস্ট করা কিওয়ার্ডের, যেগুলা লিখে আমরা সার্চ দিতাম। সো আমি আপাতত পেস্টবিনে লিখতেছি, বাট আপনারা একটা গুগল শিটে লিখবেন সবসময়, পেস্টবিনে লিখবেন না, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এভাবে লিখতেছি। তো আমি কী লিখতাম? ইলেকট্রিশিয়ান ডাবলিন, ইলেকট্রিশিয়ান ইমার্জেন্সি ইলেকট্রিশিয়ান নিয়ার মি, ইলেকট্রিশিয়ান আয়ারল্যান্ড, এগুলোই তো আমি লিখতাম, তাই না? এরপরে আমি ওনার ওয়েবসাইটটা ঘাঁটবো বোঝার জন্য যে আর কি লেখা যায়, ওনার কি সার্ভিস আছে। ওনার ওয়েবসাইট যদি আমি ঘাঁটি, সো ইমার্জেন্সি আছে, হাউস রিওয়ারিং আছে, হাউস রিপেয়ার আছে, সিকিউরিটি লাইটিং আছে, সেগুলোর প্রত্যেকটাই যদি আমার লাগতো আমি এগুলো লিখেও সার্চ দিতাম। সো আমার যদি হাউস রিওয়ারিং লাগতো তাহলে আমি ওটাই লিখতাম, হাউস রিওয়ারিং ডাবলিন, এগুলোতে লিখতাম, অথবা হাউস রিওয়ারিং লিখতাম শুধু। এরকম আমি 10, 15, 20, কখনো 30, কখনো 40, যতগুলো আপনার মাথায় আছে এগুলো সব আমরা লিখবো নিজেদের ব্রেন ব্যবহার করে, কোনো টুল ব্যবহার করে না, কোনো কিওয়ার্ড রিসার্চের সফটওয়্যার ব্যবহার করে না, নিজেদের মার্কেটিং ব্রেন ব্যবহার করে, যে আমি হইলে কি লিখতাম। কারণ আপনি হলে যা লিখতেন মানুষ ওগুলাই লিখতেছে,
ঠিক আছে? সো আপনি চিন্তা করেন যে আমি বিড়ালের খাবার যদি কিনতে যেতাম, আমি গুগলে যেয়ে কী লিখে সার্চ দিতাম? আমি যা লিখে সার্চ দিতাম তাই লিখে মানুষ সার্চ দিতেছে যারা বিড়ালের খাবার খুঁজতে যাচ্ছে। আমি যদি ইলেকট্রিশিয়ান খুঁজতে যেতাম, কী লিখে সার্চ? সেম প্রিন্সিপাল, ঠিক আছে? সো এখানে ধরেন আপনার 15-20টা এরকম কিওয়ার্ড হলো, এগুলোকে আমরা কিওয়ার্ড বলি। কিওয়ার্ড মানে কিছুই না, যা লেখা মানুষ গুগলে সার্চ দিচ্ছে এবং যার জন্য আপনি চান আপনার ওয়েবসাইটটা আসুক গুগলের প্রথম পেজে। এরপরে আমরা যে কাজ করব, আমরা এগুলো ভ্যালিডেট করব। ভ্যালিডেট করা মানে কি? ভ্যালিডেট করার মানে হলো আমরা দেখব যে যেই কিওয়ার্ডগুলো আমরা সিলেক্ট করছি আমাদের নিজেদের ব্রেইন ব্যবহার করে, এই কিওয়ার্ডগুলোর মতো আর কি কিওয়ার্ড আছে যেগুলো আমরা হয়তো আমাদের মাথায় আসে নাই, বাট ওগুলোও সিলেক্ট করা উচিত। সেটা আমরা কীভাবে করব? অনেক টুল আছে, এগুলোকে বলে কিওয়ার্ড রিসার্চ টুল। অনেক ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল আছে, আপনি যদি গুগল করেন তাহলে আপনি অনেক পাবেন। আমি আপনাদের কয়েকটা দেখাচ্ছি। ম্যাঙ্গুলস.com, এটাকে আগে কিওয়ার্ড ফাইন্ডার বলতো, এটা একটা। তারপরে কিওয়ার্ড শিটার আছে একটা, এটা একটা। তারপরে wordstream.com একটা, wordtracker.com একটা, তারপরে রায়রবের একটা ফ্রি টুল আছে কিওয়ার্ডের। সব কয়টা টুলের প্রিন্সিপাল সেম, সবাই আপনাকে কিওয়ার্ড খুঁজে পেতে সাহায্য করবে, কারণ সব কিওয়ার্ড আপনার মাথায় এই মুহূর্তে আসতেছে না। মানুষ কত কিছু লিখে সার্চ করবে একজন ইলেকট্রিশিয়ানের জন্য, সব কিছু কি আপনি জানেন না। সো আমরা কিভাবে এটা খুঁজে বের করবো আরও কিওয়ার্ড? আমরা ইলেকট্রিশিয়ান ডাবলিন এই ওয়ার্ডটা কপি করবো, যেটা আমাদের মাথায় শুরুতে আসছিল, যেটা আমরা ওনার ওয়েবসাইট দেখে বুঝছি যে হ্যাঁ এই জিনিস লিখে তো নিশ্চয়ই মানুষ সার্চ করে। এরপর আমরা এগুলোর কোনো একটা টুলের ভিতরে যাব, সবই ফ্রি টুলস। আমরা টুলের ভিতরে যে ইলেকট্রিশিয়ান ডাবলিন লিখে সার্চ দিলাম। সো ইলেকট্রিশিয়ান ডাবলিন, এনিওয়্যার না, এটা আমি আয়ারল্যান্ড সিলেক্ট করলাম, কারণ এটা যেহেতু একটা আইরিশ বিজনেস। সো আমেরিকার একজন ইলেকট্রিশিয়ান খুঁজলে ওরা যদি পায় ওটার কোনো লাভ নেই, তাই না? সো ওই জিনিস আমি এখান থেকে আয়ারল্যান্ড সিলেক্ট করে দিলাম, এনি ল্যাঙ্গুয়েজ ইজ ফাইন। এরপরে আমি ফাইন্ড কিওয়ার্ডে চাপ দিব, ফাইন্ড কিওয়ার্ডে চাপ দিলাম। এই মুহূর্তে আমাকে বলতেছে সাইন ইন করতে, আমি সাইন ইন এই মুহূর্তে করতে চাচ্ছি না, বাট সাইন ইন করলেই আপনি দেখতে পারতেন সব কিওয়ার্ড। মানে আমি আরেকটা টুল ইউজ করি, এখান থেকে আমি আয়ারল্যান্ড সিলেক্ট করে দিই, স্ট্রিট কিওয়ার্ডস। হাজার কিওয়ার্ড চলে আসতেছে আমার কাছে, যে কিওয়ার্ডগুলো লিখে মানুষ সার্চ করতেছে। আমি আরেকটা টুল ইউজ করি, যে কটা টুলে আমার সাইন আপ করতে হবে না সেই সব কটা টুলই আমি ইউজ করব এখন। সিলেক্ট আয়ারল্যান্ড, এবং এখানে আমি একটা সার্চ দিই ইলেকট্রিশিয়ান ডাবলিন, এবং এখানে আমি একটা সার্চ দিই ইলেকট্রিশিয়ান ডাবলিন। এখান থেকে ইউএস থেকে বদলে আমরা এটা আয়ারল্যান্ড করে দিব। না, ইসরায়েল হয়ে গেছে, আয়ারল্যান্ড, সাবমিট। ওকে, সো এখন আমাদের কাছে অনেক কিওয়ার্ড আসা শুরু হবে, ইলেকট্রিশিয়ান ডাবলিন এইট, এবং বেশিরভাগ ক্ষেত্রে আপনি দেখতেছেন পাশে আমরা একটা ভলিউম দেখতেছি। ভলিউম বিষয়টা কি? ভলিউম বিষয়টা হলো, এখানে আমরা দেখতেছি বেশিরভাগের ভলিউম নীল, ভলিউমের ডেটা এখানে আসে নাই। ভলিউমের মানে হলো এই টুলটা ধারণা করতেছে যে কোনো একটা মাসে এতজন মানুষ এই জিনিস লিখে সার্চ দেয়, এটা এই টুলটা ধারণা করতেছে। এটা কিন্তু অ্যাকুরেট না, এই টুলটা জাস্ট এটা ধারণা করে আমাদের বলতেছে। সো এই ধারণাটা আমরা কেন নিব? এই যে ইলেকট্রিশিয়ান ডাবলিন লিখে কি 1300 মানুষ সার্চ করতেছে মাসে? আমি অ্যাকচুয়ালি জানি যে এর থেকে অনেক বেশি আসলে সার্চ করতেছে, তার কারণ ডাবলিনের জনসংখ্যা 6 লাখ, এবং 6 লাখের মধ্যে ধরেন 10,000 20,000 মানুষের তো সমস্যা হবেই প্রত্যেক মাসে। সো আমার ধারণা এই নাম্বারটা আরও অনেক বেশি। সার্চ ভলিউম যে ব্যাপারটা, টুলগুলো আমাদের বলতেছে কতজন মানুষ অ্যাপ্রক্সিমেটলি এই জিনিস লিখে সার্চ দিচ্ছে গুগলে প্রত্যেক মাসে। এটাকে আমরা একটা সিগন্যাল হিসেবে ইউজ করবো, এটাকে আমরা অ্যাবসোলুট নাম্বার হিসেবে ইউজ করবো না, কারণ অনেক কিছুর উপর ভিত্তি করে এই নাম্বার বাড়ে কমে। যেমন ধরেন ঠান্ডার দিকে, আমি এই এক্সাম্পলটার ভিতরেই থাকি, ঠান্ডার দিনে এইটার সার্চ বেড়ে যায়, কারণ ঠান্ডার দিনে রেডিয়েটর লাগে, হিটার লাগে, ইত্যাদি ইত্যাদি, ইলেকট্রিশিয়ানের ডিমান্ড বেড়ে যায়। আবার ধরেন বড় একটা ঝড় হয়েছে, বড় একটা ঝড় হওয়ার পরে ইলেকট্রিশিয়ানদের ডিমান্ড বেড়ে যায়, কারণ পাওয়ার চলে যায়, এই হয় সেই হয়। এটা আমি আয়ারল্যান্ড মার্কেটের কথা বলতেছি। আবার ধরেন অনেক সময় থাকতে পারে ক্রিসমাসের পিরিয়ডে বা জানুয়ারিতে, যখন আসলে লাগেই না, বেশিরভাগ মানুষ হয়তো হলিডেতে চলে গেছে, ইলেকট্রিশিয়ান সে খুঁজবেই না। সো এই যে নাম্বারটা উনি বলতেছে যে 1300 জন প্রত্যেক মাসে সার্চ করে ইলেকট্রিশিয়ান ডাবলিন লেখে, এগুলো সত্যি না। সো এগুলাকে আমরা শুধু সিগন্যাল হিসেবে ইউজ করব, এবং এগুলো আমরা অ্যানালাইজ করব বোঝার জন্য যে আমাদের কিওয়ার্ড লিস্টে আমরা কোনো কিছু মিস করে ফেলছি নাকি, যেগুলো এখানে আছে। প্রত্যেকটা আমরা মনোযোগ দিয়ে অ্যানালাইজ করব। এখানে স্টপ চাপ দিই, নাহলেও খুঁজতেই থাকবে। মনোযোগ দিয়ে আমরা প্রত্যেকটা কিওয়ার্ড পড়ে বোঝার চেষ্টা করব যে এই জিনিস লিখেও তো আসলে সার্চ দেওয়া যায়। ওইটা যখনই আমাদের মাথায় আসবে তখন আমরা এই জিনিসটা এখান থেকে কপি করব,
ধরেন ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টরস ডাবলিন, এটা আমার মাথায় কিন্তু আসে নাই। সো এটা আমি এখান থেকে কপি করলাম, কপি করে আমি এখানে এটা পেস্ট করলাম। এরপরে এই যে ডাবলিন 15, ডাবলিন 8, ডাবলিন 7, ডাবলিনের ব্যাপারটা আমি একটু আপনাদের বোঝাই বলি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ঢাকায় যেরকম বিভিন্ন এলাকার বিভিন্ন নাম, ধরেন ঢাকার মধ্যে কি আছে, ধানমন্ডি, গুলশান, বনানী ইত্যাদি ইত্যাদি। আয়ারল্যান্ড ডাবলিনের ক্ষেত্রে মেইনলি আমরা নাম্বার দিয়ে বুঝাই। সো ডাবলিন 1, ডাবলিন 2, ডাবলিন 3 এইভাবে। সো এই কারণে সার্চগুলো ওরকম স্পেসিফিক হয়ে যায়, ডাবলিন 1, ডাবলিন 2, ডাবলিন 3 ইত্যাদি। সো ইলেকট্রিশিয়ান ডাবলিন 7, ইলেকট্রিশিয়ান ডাবলিন 1, ডাবলিন 2, এখানে অ্যাকচুয়ালি 1 থেকে শুরু করে 24 পর্যন্ত সবাই আসবে। সো এইভাবে আমি যদি 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা সময় ব্যয় করি, আমার এখানে 100 থেকে 200 কিওয়ার্ডের একটা লিস্ট হয়ে যাওয়ার কথা, যে কিওয়ার্ড লিস্ট নিয়ে আমি কনফিডেন্ট যে হ্যাঁ এই জিনিসগুলো লেখেই আসলে মেজরিটি অফ মানুষ সার্চ করে। এবং এই 100 কিওয়ার্ড যদি আমি কাভার করতে পারি, বা 50 কিওয়ার্ডের জন্য যদি আমি র্যাঙ্ক করতে পারি গুগলের প্রথম পেজে, মোটামুটিভাবে আমি ধারণা করতে পারি যে একটা কিওয়ার্ড লিখে কত মানুষ সার্চ করে এটা তো আমি কখনো বুঝবো না, বাট অ্যাভারেজ আমি ধরে নিতে পারি 100 কিওয়ার্ড যদি আমি টার্গেট করি র্যাঙ্ক করার জন্য গুগলের প্রথম পেজে, এর মধ্যে যদি 50টা র্যাঙ্ক করে গুগলের প্রথম পেজে, অ্যাপ্রক্সিমেটলি ওই বিজনেসে 50% ভিজিবিলিটি বাড়বে। এখন যদি 100 মানুষ আসতো, তাহলে সামনের মাস থেকে 150 মানুষ আসবে। তার কারণ এই এতগুলা কিওয়ার্ড আমি গুগলের প্রথম পেজে আসছি এত ভালো ভালো কোয়েরির জন্য। সো এইগুলো নিশ্চয়ই সার্চ হবে, এগুলোর থেকে মানুষ ট্রাফিক ওয়েবসাইটে যাবে এবং ওয়েবসাইটের থেকে মানুষ কনভার্ট হবে। এগুলো আমাদের বেসিক প্রিন্সিপাল কিওয়ার্ড রিসার্চের। অনেকেই আপনাকে বলবে এই জায়গায়, আমি একটু আপনাদের, এবং আমিও হয়তো অনেক সময় বলছি আগে, যে এমন কিওয়ার্ড নিয়েন না যেটার সার্চ ভলিউম নাই। বাট আমি আমার গত 5-6 বছরের এক্সপিরিয়েন্সে দেখছি যে সার্চ ভলিউম দিয়ে আসলে জাজ করা যায় না একটা কিওয়ার্ডকে। প্রথমত টুলগুলো কখনোই অ্যাকুরেট হয় না। সো টুলগুলো যেহেতু অ্যাকুরেট হয় না, সো সার্চ ভলিউমের যে ব্যাপারটা ওরা বলতেছে ওগুলো কখনোই সত্য না। সেকেন্ড, নিজেদের মার্কেটিং ব্রেইন এর থেকে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আমার যদি মনে হয় যে একটা জিনিস লেখা আমি হইলে সার্চ করতাম, দুনিয়ার সব টুল যদি বলে যে না এটা লিখে কেউ সার্চ করে না, এটা সার্চ ভলিউম 0, তারপরেও আমি ওটার জন্য র্যাঙ্ক করার চেষ্টা করব, কারণ আমার মার্কেটিং ব্রেন বলতেছে, আমার কমন সেন্স বলতেছে যে হ্যাঁ ওটা নিয়ে ওটার জন্য আমার কিওয়ার্ড টার্গেট করা উচিত। ঠিক আছে? সো এই হলো আমাদের কিওয়ার্ড রিসার্চের ফার্স্ট স্টেপ, এবং এই পুরা জিনিসটা আমরা অ্যাটলিস্ট 7-8 ঘন্টা লাগে একটা ভালো কিওয়ার্ড রিসার্চ করার জন্য। এখানে আরেকটা বিষয় আছে, যে বিষয়টাও আপনাদেরকে না বললে অসম্পূর্ণ হয়ে যাবে। সো মনে করেন আপনি এখানে অনেকক্ষণ ধরে ঘাটাঘাটি করছেন, অনেক রিসার্চ করছেন, রিসার্চ করে আপনি 100 কিওয়ার্ড পাইছেন, যে 100 কিওয়ার্ড নিয়ে আপনি মোটামুটি হ্যাপি। নেক্সট আরেকটা কাজ আপনার করতে হবে পরের স্টেপে যাওয়ার আগে এসইওর, সেটা হলো কম্পিটিটরগুলোকে একটু দেখা। সো রবি মর্ক ইলেকট্রিশিয়ানের কম্পিটিটর কারা হবে? আমি ইলেকট্রিশিয়ান ডাবলিন লিখে যদি সার্চ করি, অন্য যারা আসতেছে তারাই তো কম্পিটিটর, তাই না? সো ইলেকট্রিশিয়ান ডাবলিন আই, এটা একটা কম্পিটিটর, 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 এগুলোর অনেকগুলোই আমার ক্লায়েন্ট। কোনগুলো আমার ক্লায়েন্ট আমি আপনাকে বলবো না। তো কম্পিটিটরগুলোকে আমরা ওপেন করব। কম্পিটিটরগুলোকে আমরা ওপেন করার পরে আমরা ফার্স্টে যে জিনিসটা করব, কম্পিটিটরদের নাম কপি করব, এবং তারপরে কোনো একটা কিওয়ার্ড রিসার্চ টুলে এই কম্পিটিটরটাকে পেস্ট করে আমরা দেখব যে ওনারা কী কী কিওয়ার্ডের জন্য অলরেডি র্যাঙ্কড। সো দেখি আমরা এখান থেকে পাওয়া যায় নাকি এটা। আমরা কয়েকটা টুল ইউজ করব। সো আমরা যদি বাই ডোমেইনে চাপ দিই এবং এখানে এসে আবার সবই কিন্তু ফ্রি টুল আমরা ইউজ করতেছি, কোনো পেইড টুল আমরা ইউজ করছি না, কারণ পেইড টুল আসলে ইউজ করা লাগে না বেশিরভাগ সময়। অ্যানালাইজ ডোমেইন, এখান থেকে আমরা এবার ওয়েবসাইটের ইউআরএলটা দিব, এখানে সার্চ, তিনটাই এনাফ, আর লাগবে না, তিনটার থেকে আমরা এনাফ আইডিয়া পাবো। সো ওই ওয়েবসাইটটা southdublinelectrician.ai, এই ওয়েবসাইটটা এই মুহূর্তে এই কিওয়ার্ডগুলোর জন্য র্যাঙ্ক করে আসে গুগলে। এবং এই টুলটা বলতেছে, আচ্ছা এই টুলটা এখনো কিছু বলে নাই। সো দেখি মোর ফ্রি টুলসের ভিতরে ডোমেইন অ্যানালাইজার টাইপ কিছু আছে নাকি। না, সো নাই, যেহেতু ওটা বাদ থাক, এই টুলটাই আমরা ইউজ করি। ওয়ার্ড স্ট্রিমও অনেকগুলো বলেছে, সো এইগুলোর জন্য। সো আমরা এই দুইটা রেজাল্ট পেয়েছি, এটা একটা রেজাল্ট এবং এটা একটা রেজাল্ট, এবং এই দুইটা রেজাল্ট থেকে আমরা আরও অনেকগুলো কিওয়ার্ড পাচ্ছি কিন্তু যেগুলো আমাদের আগের রিসার্চে আসে না। যেমন এই যে ইলেকট্রিক্যাল স্টোর, ইলেকট্রিশিয়ান জব, ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টর, এই কিওয়ার্ডগুলো কিন্তু আসে নাই আমার রিসার্চে একটু আগে। সো কম্পিটিটর 5-6টাকে যখন আমি অ্যানালাইজ করব,
তখন আমি আরও কিওয়ার্ডের আইডিয়া পাবো যেগুলো আমার মাথার মধ্যে আসে নাই এবং যেগুলো নর্মাল কোল্ড রিসার্চে আসে নাই। ঠিক আছে, সব কিছু যদি আমরা খুব যত্ন করে করতে পারি তাহলে আমাদের 100 কিওয়ার্ডের মতো আসবে। অ্যাভারেজে আমি চাই একটা প্রজেক্টে আপনি 100 কিওয়ার্ড নিয়ে কাজ করেন, 100 কিওয়ার্ড আপনার কাছে আসবে, যে 100 কিওয়ার্ড নিয়ে আপনি হ্যাপি থাকবেন যে হ্যাঁ এই 100টা আমার টার্গেট লিস্ট। এরপরে আমি যে কাজটা করি সেটা হলো আমি ওই 100 কিওয়ার্ডকে একটা গুগল এক্সেলে বসায় আমি ওই 100 কিওয়ার্ড ক্লায়েন্টকে পাঠাই। গুগল শিটটার নাম আমি দিই কিওয়ার্ড ড্রাফট, এবং এগুলো কিন্তু এজেন্সির হ্যাক, সো আপনার জন্য হয়তো অত রেলেভেন্ট হবেও না সবসময়, বাট আমি আপনাদের জানায় রাখতেছি। পাঠাই আমি ক্লায়েন্টকে সব সময় সেম জিনিস জিজ্ঞেস করি। আমি বলি যে আমি আমার ফার্স্ট ড্রাফট বানানো শেষ করছি কিওয়ার্ড রিসার্চের, তুমি এই ড্রাফটটা দেখো, এই যে ওয়ার্ডগুলা এগুলার মধ্যে কোনগুলা আছে যেগুলা তুমি চাও না মানুষ গুগলে লিখে সার্চ করলে তোমাকে পাওয়া যাক। আমি তো ওনাকে বলি যে এই লিস্টটার ভিতর থেকে যেগুলো তুমি চাও না র্যাঙ্ক করতে ওগুলো সরায় ফেলো, তুমি সরায় ফেলে আমাকে নতুন লিস্ট পাঠাও। উনাকে আমি সরায় ফেলার কাজ দিই ফার্স্টে, এবং উনাকে আমি আরেকটা জিনিস বলি ক্লায়েন্টকে যে এমন কোনো ওয়ার্ড কি আছে যেটা এই লিস্টের ভিতরে থাকা উচিত ছিল কিন্তু এখন নাই। যদি এরকম হয়ে থাকে যে কোনো একটা কিওয়ার্ড বা কোনো একটা ওয়ার্ড থাকা উচিত ছিল এই লিস্টের ভিতরে কিন্তু আমি অ্যাডই করি নাই, তুমি ওটা একটু অ্যাড করো, আমি আবার রিসার্চ করব। এটা আমি বললাম, ক্লায়েন্টকে মেইল করি, ক্লায়েন্ট তারপরে কিছু কিওয়ার্ড সরায় ওই 100-র ভিতর থেকে নতুন কিছু যুক্ত করে। যেহেতু উনার বিজনেস, উনি অনেক ভালো জানে যে হ্যাঁ মানুষ এগুলো লিখে সার্চ দেয়, যেগুলো আমি আপনি কোনোদিন জানবো না যে মানুষ এগুলো লিখে সার্চ দেয়। সো উনি নতুন কিছু অ্যাড করলো, কিছু রিমুভ করলো। উনি যেগুলো নতুন অ্যাড করলো সেগুলো নিয়ে আমি আবার আমাদের বেসিক কিওয়ার্ড টুলগুলোর ভিতরে যাব। সো কিওয়ার্ড শিটার ফর এক্সাম্পল, বা যেই কিওয়ার্ড টুলগুলো আমরা ইউজ করতেছিলাম একটু আগে, এসে আমরা ওই কিওয়ার্ডগুলো লিখে যেগুলো ক্লায়েন্ট নতুন অ্যাড করছে ওগুলো লিখে আমরা আবার সার্চ দেবো। সো মনে করেন ক্লায়েন্ট নতুন অ্যাড করছে কমার্শিয়াল ইলেকট্রিশিয়ান, কথার কথা, ওইটা লেখা আমরা আবার সার্চ দিব। সার্চ দিয়ে আমরা দেখবো যে এখন নতুন আর কি পাওয়া যায়। ক্লায়েন্ট তো একটা বলছে, ওই অ্যাঙ্গেলের আর কি পাওয়া যায়। সো এই কিওয়ার্ড টুলগুলো আমাদের ওই অ্যাঙ্গেলের আরও 20টা দিবে, বা আরও 30টা দিবে, বা আরও 50টা দিবে, ওগুলো সব আমরা অ্যাড করবো আমাদের এক্সেলে। এই জিনিস ব্যাক অ্যান্ড ফোর্থ 2-3 বার ক্লায়েন্টের সাথে করার পরে আপনার একটা 100 কিওয়ার্ডের লিস্ট হবে। 100ই হইতে হবে, জরুরি না 150 হইলেও কোনো সমস্যা নেই, বাট আমি চাই 100-র কম না হোক। লিস্ট হবে, যেই লিস্টটা নিয়ে আপনি 100% হ্যাপি, এবং আপনার মনে হবে যে হ্যাঁ এই 100 কিওয়ার্ডের জন্য যদি আমি গুগলের প্রথম পেজে আসতে পারি বা চ্যাট জিপিটির প্রথম পেজে আসতে পারি 10 বছর পরে যায়, তাহলে আমার একটা কাজ হবে, আমার ক্লায়েন্টের অ্যাকচুয়াল বিজনেস বাড়বে। কারণ মানুষ এগুলো লিখে সার্চ করে, আমি এগুলো লিখে সার্চ করলে আসি, তার মানে মানুষ আমার ওয়েবসাইটে আসবে এগুলো লিখে সার্চ করে। যারা আসবে তাদের মধ্যে থেকে তো অনেকেই কনভার্ট হবে, তাদের মধ্যে অনেকেই ফোন দিবে, কিনবে, ইত্যাদি ইত্যাদি। এই হলো আমাদের প্রপার কিওয়ার্ড রিসার্চ প্রসেস। অন্য যত গুরু আইসেই আপনাকে বলুক যে না এই টুল ইউজ করতে হবে, এই ফর্মুলা ইউজ করতে হবে, এই রিসার্চ ইউজ করতে হবে, এই হ্যান করতে হবে, ত্যান করতে হবে, কারো কথা কোনো শোনার দরকার নেই। আমি একদম বাস্তব এক্সপিরিয়েন্স থেকে আপনাদের বলতেছি, এই জিনিস আমি অন অ্যাভারেজ প্রত্যেক দিনই করি, ঠিক আছে, এবং আমাদের ক্লায়েন্টরা বেশ ভালো ভালো রেজাল্ট পায়। সো আপনি যদি এই পদ্ধতি মেনে আপনার দিকে করেন, আপনার ক্লায়েন্টের ডিসস্যাটিসফ্যাকশন আসবে না কখনো। ওকে, চলো আমরা পরবর্তী স্টেপে যাই। আচ্ছা, আপনার কিওয়ার্ড রিসার্চ বা আপনার ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস করা শেষ, আপনি ক্লায়েন্টকে ড্রাফট পাঠাইছেন, ক্লায়েন্ট ড্রাফট অ্যাপ্রুভ করছে, এবং আপনার কাছে এখন একটা গুগল শিটের মধ্যে, একটা এক্সেল ফাইলের মধ্যে 100-150 গ্রুপ অফ ওয়ার্ডস আছে বা কিওয়ার্ডস আছে যেগুলোকে আমরা গুগলের প্রথম পেজে আনতে চাই একটা পার্টিকুলার ওয়েবসাইটের জন্য। এ পর্যন্ত আমাদের কাজ শেষ। এখন আমাদের নেক্সট স্টেপটা আর কিছুই না বাট ট্র্যাকিং সেট আপ করা। এসইওকে আমরা সবসময় 5 ভাগে ভাগ করি। আমাদের এজেন্সিতে যারা কাজ করে তাদেরকে আমি সবসময় বলি যে এসইওকে আমরা 5 ভাগে ভাগ করব। 1 নম্বর ভাগ যেটা আমরা এতক্ষণ করলাম সেটা ছিল ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস এবং কিওয়ার্ড রিসার্চ। সেকেন্ড ভাগ যেটা আমরা এখন করব আজকের এই পার্ট 2 এর ভিডিওতে, সেটা হলো সেটিং আপ ট্র্যাকিং। ট্র্যাকিং কেন সেট আপ করতে হবে? তার কারণ একজন ভালো এসইও করতে পারতেছে নাকি পারতেছে না এটা বোঝার 2টা উপায় আছে। 1 নাম্বার উপায় হলো যেই কিওয়ার্ডগুলো আমরা টার্গেট করছি ওগুলা গুগলের কত নাম্বার পেজে এই মুহূর্তে আছে, এটা 1 নাম্বার উপায়। 2 নাম্বার উপায় হলো ওই ওয়েবসাইটটার ট্রাফিক এবং ইমপ্রেশন আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে নাকি যাচ্ছে না। সো সহজ উদাহরণ, banglaCatFood.com আমার বিড়ালের খাবারের দোকান। আমি আপনাকে এসে ওয়েবসাইটটা দিছি, দিয়ে বলছি আপনি এসইও করেন বা যা মন চায় করেন, মার্কেটিং করেন, আমার ওয়েবসাইট থেকে বিক্রি হইলেই আমি খুশি। আপনি 100-150 কিওয়ার্ড খুঁজে বের করছেন, বের করে আপনি এগুলা এখন এসইও করা শুরু করবেন। শুরু করার আগে আপনার যেটা করতে হবে সেটা হলো 2টা জিনিস। 1 নাম্বার,
আমি কিভাবে বুঝবো আপনার কাজে কাজ হচ্ছে নাকি? আমি তো আপনাকে প্রত্যেক মাসে টাকা দিচ্ছি। আমি কিভাবে বুঝবো যে আদৌ আপনি কিছু করতেছেন নাকি, বা আদৌ আপনি যা করতেছেন তাতে কোনো কাজ হচ্ছে নাকি? 1 নম্বর উপায় হলো কিওয়ার্ড দিয়ে বোঝানো। আপনি আমাকে ওই যে কিওয়ার্ড ড্রাফট পাঠাইছিলেন, বড় একটা গুগল শিট বা একটা এক্সেল, ওইটার ভিতরে যে ওয়ার্ডগুলো ছিল ওগুলা লিখে আমি যদি আজকে সার্চ দিই গুগলে, তাহলে আমার ওয়েবসাইটটা কত নাম্বার পজিশনে আসে। সো আমি যদি এখন কিন্তু গুগলে আর আলাদা আলাদা পেজ নাই, আমি যদি আমার এখানে যে আমার স্ক্রিনে যে আপনাদের দেখে, তো ধরেন আমি ক্যাট ফুড লিখে সার্চ দিলাম। এখন গুগলে যখন আমরা কোনো কিছু লিখে সার্চ দিই তখন উপরে অ্যাড আসে, এরপরে এখানে অ্যাড আসে, এরপরে সাইডে একটা এরকম নলেজ প্যানেলের মতো আসে, এবং তারপরে আমরা এখান থেকে নর্মাল লিস্টিং দেখতেছি। এই পর্যন্ত অ্যাড, এটা স্পন্সার্ড মানে অ্যাড, এখান থেকে আমরা নর্মাল লিস্টিং দেখতেছি। এখন আমি যদি নামি ডেস্কটপে, কখনো কখনো আপনি এরকম পেজের অপশন দেখতে পারবেন, ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজ, এবং প্রত্যেক পেজে সাধারণত 10টা করে রেজাল্ট থাকে। মোবাইলে আপনি যখন সার্চ দিবেন আপনি পেজ পাবেন না, ওটাকে বলে ইনফিনিট স্ক্রল। আপনি টান দিবেন যাইতেই থাকবেন, একটা ফেসবুক নিউজ ফিডের মতো নতুন নতুন রেজাল্ট লোড হতে থাকবে, পেজ না। আজকে আমি যদি ক্যাট ফুড লিখে সার্চ দিই তাহলে আমার ওয়েবসাইটটা কত নাম্বার পজিশনে আছে? হইতে পারে গুগলের 10 নাম্বার পেজে আছে, হইতে পারে গুগলের 7 নাম্বার পেজে আছে, হইতে পারে 6 নাম্বার পেজে আছে। কি লিখে সার্চ দিছি এবং আমার ওয়েবসাইট গুগলে কত নাম্বার পেজে আছে আজকে, ভার্সেস 1 মাস পরে আপনার সাথে আবার যখন আমার কথা হবে তখন আমি এই সেম জিনিস লিখে সার্চ দিলে কত নাম্বার পেজে আসছে। আগে 7 নাম্বার পেজে ছিল, এখন 4 নাম্বার পেজে আসছে। আগে 6 নাম্বার পেজে ছিল, এখন 3 নাম্বার পেজে আসছে। এইটা একটা ইন্ডিকেশন যে আপনি যা করতেছেন ঠিক দিকে যাইতেছে। কারণ আগে আমি সার্চ দিলে গুগলের অনেক পিছনে থাকতো আমার ওয়েবসাইট, এখন একটু আগে আসছে। এটা একটা উপায়। আরেকটা উপায় হলো ইমপ্রেশন অ্যান্ড ক্লিকস দেখা। আপনারা অলরেডি, যেহেতু আপনারা বেসিক কোর্স সবাই করেছেন, আমার ইউটিউবের ওই বড় ভিডিওটা দেখে আপনারা সবাই জানেন যে সার্চ কনসোল কিভাবে অ্যাড করতে হয়, সার্চ কনসোল ট্র্যাকিং কিভাবে এনেবল করতে হয় একটা ওয়েবসাইটের জন্য। সার্চ কনসোল এনেবল যখন আপনি করবেন তখন আপনি এইরকম একটা ড্যাশবোর্ডের ডেটা পাবেন, যেটা গুগলের একটা ফ্রি টুল গুগল দেয়। এবং এখান থেকে আমরা দুইটা জিনিস অনেক কিছু আমরা দেখতে পারি, বাট ট্র্যাকিংয়ের জন্য আমি মেইনলি দুইটা জিনিস আপনাদের ফোকাস করতে বলবো। একটা হলো ইমপ্রেশন, আরেকটা হলো ক্লিক। ইমপ্রেশন মানে হলো কেউ একজন সার্চ দিছে গুগলে কিছু একটা এবং তারপর আপনাকে দেখছে। ক্লিক মানে হলো সে শুধু দেখে নাই, সে ক্লিকও করছে। সো ইমপ্রেশন বেশি হয়, ক্লিক কম হয়, কারণ সবাই যারা দেখে সবাই ক্লিক করে না। যেমন ধরেন 29শে ডিসেম্বর বা ধরেন এই যে 9 ফেব্রুয়ারি 2453 জন এই ওয়েবসাইটটা দেখছে, বাট তার মধ্যে 72 জন ক্লিক করছে। ঠিক আছে, মানে অ্যারাউন্ড 3%-এর মতো মানুষ ক্লিক করছে। আরেকদিন 1776 জন দেখছে, তার মধ্যে 71 জন ক্লিক করছে। এই নাম্বারটা যত উপরের দিকে যাবে তার মানে সবকিছু ঠিক দিকে যাচ্ছে। যেদিন আমি এসইও শুরু করেছিলাম ওই দিন আপনাকে দেখছিলই 2 জন, তার মধ্যে কেউ ক্লিক করে নাই। 1 মাস পরে আজকে আপনাকে 100 জন দেখছে, আচ্ছা ঠিক আছে, আজকেও কেউ ক্লিক করে নাই। আরও 2 মাস পরে আজকে আপনাকে 600 জন দেখছে এই মাসে এবং 30 জন ক্লিক করছে। তারপরের মাসে দেখা গেল 900 জন দেখছে, 70 জন ক্লিক করছে। এবং এই যে ক্লিক অ্যান্ড ইমপ্রেশনের মেট্রিকটা, এটা দিয়েও আমরা বুঝতে পারি যে সবকিছু ঠিক দিকে যাচ্ছে নাকি। সো ট্র্যাকিংয়ে মাস্ট আপনার দুইটা জিনিস সেট করতে হবে। এক, কিওয়ার্ড ট্র্যাকিং। কিওয়ার্ড ট্র্যাকিং আপনি কিভাবে সেট করবেন? আমরা আমাদের এজেন্সিতে SEMrush ইউজ করি, একটা টুল, বাট এই টুলটা বেশ দামি, এবং আপনি যারা SEMrush.com আপনি সার্চ দিলে পেয়ে যাবেন। SEMrush প্রাইসিং আমি ঠিক শিওর না কত, SEMrush প্রাইসিং 250 ইউরো সম্ভবত প্রত্যেক মাস, বা এরকম কিছু একটা, 250 ইউরো, বেশ দামি আর কি টুল, একজন নতুন এসইও এক্সপার্টের জন্য এটা ইউজ করা। সো কিওয়ার্ড ট্র্যাকিংয়ের জন্য আপনি এটা ইউজ করবেন না আমি ধরে নিচ্ছি, করলে খুবই ভালো, কোনো সমস্যা নেই। বাট যদি এটা ইউজ না করেন, অন্য অনেক সস্তা টুল আছে, যেমন SE র্যাঙ্কিং অনেকে ইউজ করে। SE র্যাঙ্কিং, SE স্ট্যান্ডস ফর সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং, ঠিক আছে। সো SE র্যাঙ্কিংয়ের প্রাইসিং যদি আমি দেখি, SE র্যাঙ্কিং প্রাইসিং প্ল্যানস, accept all cookies, আপনারা একটু ঘাটাঘাটি করে নেবেন। আমি ঠিক শিওর না যে প্রাইসিংটা কত, যেহেতু আমি SE র্যাঙ্কিং ইউজ করি না, আমি যেহেতু SEMrush ইউজ করি। কোনটা ইউজ করতেছেন তাতে আসলে খুব একটা ম্যাটার করে না, যে কোনো একটা ইউজ করলেই হয়। আমরা মূলত দেখতে চাচ্ছি একটা কিওয়ার্ড আজকে কোন পজিশনে আছে, 1 মাস পরে কোন পজিশনে আছে, 7 দিন পরে কোন পজিশনে আছে, ওই কিওয়ার্ডটার প্রগ্রেশনটা আমরা দেখতে পাচ্ছি আমাদের ওই 100-150 কিওয়ার্ড প্রত্যেকটার জন্য, এবং আমরা সার্চ কনসোল তো ফ্রি গুগলের। সো ওইটা, এই দুইটা ট্র্যাকিং যদি আপনার থাকে। আরও অনেকে বলবে অ্যানালিটিক্স অ্যাড করতে, আমরাও একসময় অ্যানালিটিক্স অ্যাড করতাম, এখন আমরা অ্যানালিটিক্স অত ফোকাস করতে চাই না, অ্যাড করি হয়তো, বাট প্রাইমারি এসইও ড্রাইভার হিসেবে অ্যানালিটিক্সের তেমন কোনো ভূমিকা নাই আসলে। অ্যানালিটিক্স আপনাকে হোলিস্টিক ট্রাফিকের আইডিয়া দেয়। গুগল অ্যানালিটিক্স যদি আপনার ওয়েবসাইটে থাকে, এগেইন আমাদের বেসিক কোর্সে দেখানো আছে কীভাবে গুগল অ্যানালিটিক্স ইনস্টল করে, তাহলে আপনি হোলিস্টিক আইডিয়া পাবেন যে আমার ওয়েবসাইটে গুগল থেকে কত মানুষ আসছে, ফেসবুক থেকে কত মানুষ আসছে, মেসেঞ্জার থেকে কত মানুষ আসছে, কতজন কিছু সার্চ করে নেয়, ডাইরেক্ট ইউআরএল এর ব্রাউজারের ভিতরে আমার ওয়েবসাইটের ঠিকানা লেখা আসছে,
ওই হোলিস্টিক অ্যাপ্রোচটা যদি আপনি চান সেক্ষেত্রে গুগল অ্যানালিটিক্স বেটার। শুধু এসিওর জন্য গুগল অ্যানালিটিক্স লাগে না, সার্চ কনসোল দিয়ে হয়ে যায়, কারণ সার্চ কনসোলের ভিতরে যে ডেটা থাকে ওটা এসিওর জন্য এনাফ। সো এই জিনিস যদি আপনি ঠিকমতো করেন তাহলে আপনার সেকেন্ড স্টেপ শেষ, সেটা হলো ট্র্যাকিং সেট আপ করা। খুবই গুরুত্বপূর্ণ স্টেপ এবং যত তাড়াতাড়ি সম্ভব এই স্টেপ শেষ করতে হয়, কারণ প্রত্যেক মাসে আমরা ক্লায়েন্টকে এই ট্র্যাকিংয়ের ডেটার উপর ভিত্তি করে রিপোর্ট পাঠাই এবং যেই কারণেই ক্লায়েন্ট আবার পরের মাসে টাকা দিবে, তাই না? যদি এই রিপোর্ট ভালো না হয় তাহলে তো টাকা দিবে না, এবং রিপোর্টে যদি ঘাটতি থাকে, রিপোর্ট যদি ফাঁকা থাকে তাহলেও টাকা দিবে না। সো যত তাড়াতাড়ি সম্ভব কিওয়ার্ড রিসার্চ শেষ করা এবং তারপরে যত তাড়াতাড়ি অ্যাজ সুন অ্যাজ ক্লায়েন্ট কিওয়ার্ডের রিসার্চটা অ্যাপ্রুভ করে দিছে, সাথে সাথে আপনার ফার্স্ট কাজ হবে ট্র্যাকিংটা ইমিডিয়েটলি সেট আপ করে ফেলা। ঠিক আছে, এর পরের ভিডিওতে যাই চলেন। সো আমাদের ইন্ডাস্ট্রি রিসার্চ করা হয়ে গেল এবং আমাদের কিওয়ার্ড রিসার্চ শেষ হয়ে যাওয়ার পরের স্টেপ যেটা ছিল যে ট্র্যাকিং সেট আপ করা, সার্চ কনসোল সেট আপ এবং কিওয়ার্ডগুলো ট্র্যাক করা যায় যেন পজিশন, ওগুলো আমাদের হয়ে গেছে। নেক্সট স্টেপ যেটা থার্ড স্টেপ, আমরা বলছিলাম না এসিওর 5টা স্টেপ আছে, থার্ড স্টেপ যেটা সেটা হলো গিয়ে টেকনিক্যাল অডিট অ্যান্ড ফিক্সেস। টেকনিক্যাল অডিট এবং ফিক্সেস কিভাবে করতে হয় এটা বিস্তারিত, ওই যে 7.5 ঘন্টার ভিডিও, ওটার মোটামুটি 2-3 ঘন্টাই গেছে আসলে টেকনিক্যাল অডিট বিষয়ে কথাবার্তা বলে, হয়তো আরও বেশি। সো টেকনিক্যাল অডিট নিয়ে আমরা আজকে অত কথাবার্তা বলবো না, আমি জাস্ট আপনাদের কিছু টুল দেখাই যে কিভাবে আপনি খুব সহজেই টেকনিক্যাল অডিটের কাজগুলো করতে পারবেন। SEMrush যেটা দিয়ে আমরা একটু আগে বলছিলাম যে কিওয়ার্ড ট্র্যাকিং করতেছি, সেম টুল দিয়ে অডিটও করা যায়। একদমই ম্যাটার করে না আপনি কোন টুল ইউজ করতেছেন, সব টুলই বেসিক সব প্রবলেম ধরতে পারে সব ওয়েবসাইটের, একটু এদিক ওদিক হয়, বাট 99% ক্ষেত্রে সব টুলই বেসিক সব প্রবলেম ধরে ফেলতে পারবে। সো কোনো সমস্যা নেই আপনি যেই টুল ইউজ করেন। নতুন যদি আপনি হন সেই ক্ষেত্রে হয়তো আপনার অত বাজেট থাকবে না, যে কারণে আপনি SEMrush টাইপ টুল ইউজ করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনি যদি ফ্রি সাইট অডিট টুল লিখে সার্চ দেন গুগলে, আপনি অনেক টুল পাবেন। আমি একটা দেখাচ্ছি আপনাদের, স্ক্রিমিং ফ্রগ, অনেক পপুলার এবং অনেক পুরানো একটা টুল, অনেক আগের থেকে এসইও কমিউনিটিতে এই টুলটা ইউজ হচ্ছে এবং এটা আপনি ডাউনলোড করতে পারবেন। এটা একটা সফটওয়্যারের মতো ডাউনলোড করে আপনার কম্পিউটারে চলে আসবে এবং তারপর আপনার কম্পিউটার অ্যাপ্লিকেশন হিসেবে প্লে হবে। কিভাবে করে, আমরা যদি একটা ওয়েবসাইট নেই, ধরেন এমিরাল্ড ডায়েরি যদি আমি নেই এবং এমিরাল্ড ডায়েরি যদি আমি কপি করি, ইউআরএলটা কপি করে এন্টার ইউআরএল টু স্পাইডার, এখানে এসে স্টার্ট চাপ দিলে যেটা হবে, স্ক্রিমিং ফ্রগেরও কিন্তু ফ্রি ভার্সন আছে এবং পেইড ভার্সন আছে। পেইড ভার্সন আর একটু বেশি ডাটা পাওয়া যায় এবং আর একটু বেশি ইউআরএল, আরও বেশি ইউআরএলও অ্যানালাইজ করতে পারে, বাট আপনাদের যারা নতুন শুরু করতেছেন এসইও ইন্ডাস্ট্রিতে তাদের বেসিকটাই ফাইন। আমি বলবো তারপরেও পারলে SEMrush ইউজ করতে, আর যদি না পারেন সেই ক্ষেত্রে এই টাইপ জিনিসপত্র হলেও সমস্যা নেই। সো এর টুলগুলো অ্যানালাইজ করলো, প্রথম 500টা সম্ভবত ফ্রি। সো প্রথম 500টা অ্যানালাইজ করে আমাকে জানাবে যে কোন ইউআরএলে কী সমস্যা। সো এই টুলটা বা নর্মালি এসইও অডিট টুল যেটা করে, ওয়েবসাইটের প্রত্যেকটা ইউআরএল ঘাটে, প্রত্যেকটা ইউআরএল ঘেটে বলে যে এই ইউআরএলে এই সমস্যা, এই ইউআরএলে এই সমস্যা, এই ইউআরএলে এই সমস্যা, এবং আপনার কাজ একজন এসইও এক্সপার্ট হিসেবে ইউআরএল ধরে ধরে প্রত্যেকটার সমস্যাগুলো ঠিক করা। যেমন ধরেন প্রথমটায় কি সমস্যা বলছেও, সমস্যা নাই আসলে কোনো, অ্যাকচুয়ালি আমরা এখান থেকে দেখতে পারি। আমি সমস্যাগুলো ডিটেলে যাচ্ছি না কারণ বেসিক কোর্সে একদম ডিটেইলে কাভার করা আছে, আমি জাস্ট কুইকলি আপনাদের দেখাই দিই যে কী কী ধরনের সমস্যা কাভার করতেছে ওরা। যেমন ধরেন H1 যদি আমরা যাই, আমরা দেখতে পারবো যে এই পেজগুলায় H2 নাই, ঠিক আছে? সো H1 আছে বাট H2 নাই। H1 H2 কী জিনিস আপনারা অলরেডি জানেন, আমি আর অত বিস্তারিত যাচ্ছি না। আমি যদি আবার বেসিকে আসি, ডুপ্লিকেট ডিটেলসের ভিতরে এখন এই মুহূর্তে কিছু আসে নাই, পুরো ওয়েবসাইটটা আসলে এই টুলটা ক্রল করতে পারে নাই। এই টুলটা জাস্ট প্রথম কিছু পেজ ক্রল করেছে, যেটা আমি আপনাদের একটু আগে বললাম যে ফ্রি ভার্সনে আসলে সব কিছু ক্রল করে না ওরা। সো ধরেন আমরা যদি পেজ স্পিড বোঝার চেষ্টা করি, পেজ স্পিডে সাধারণত দেখায় যে একটা পেজ কত তাড়াতাড়ি লোড হচ্ছে, এবং এটা আলাদা করেও দেখা যায়, আলাদা করে আমরা এখন দেখতেছি না। 200 স্ট্যাটাস কোড মানে হলো পেজটা ঠিকমতো লোড হচ্ছে। এই পেজটা যেমন এই যে emeralddiary.com/about, এইটার এই স্ট্যাটাসটা যদি আমরা দেখি, এটা কি বলতেছে যে এটা পার্মানেন্টলি মুভ হয়ে গেছে, রিডাইরেক্টেড হয়ে গেছে। সো আমরা একটু অ্যাবাউট এই ইউআরএলটা কপি করে আমরা এখানে এসে দেখি যে কী হয়েছিল আসলে ইউআরএলটা। আমরা অ্যাবাউট চাপ দিই, সো অ্যাবাউট পেজ কিন্তু এখানে লোড হচ্ছে, তাই না? এখানে অ্যাবাউট পেজ লোড হচ্ছে, কিন্তু আমাদের ওখানে বলতেছে অ্যাবাউট পেজ পার্মানেন্টলি মুভ হয়ে গেছে। সমস্যাটা আসলে কি? সমস্যাটা কি আমি জানি আপনারা হয়তো অনেকেই জানেন যে এখানে একটা স্ল্যাশ বিষয়ক সমস্যা আছে, বাট সমস্যা কি এবং সমাধান কি এটা অলরেডি বেসিক কোর্সে কভার করা আছে, এই জন্য আর করছি না। প্রত্যেকটা ইউআরএল আমরা দেখব যে কোন ইউআরএলের সমস্যা কি, প্রত্যেকটা এরর কোড আমরা দেখব যে কোন এরর কোডের ভিতরে প্রবলেম আছে এবং কোন এরর কোডটা আমাদের ফিক্স করতে হবে। ক্যানোনিক্যাল কি জিনিস, ক্যানোনিক্যালের
দুইটা ইউআরএল সেম ক্যানোনিক্যাল হলে কি করতে হয়, পেজিনেশন কি ঠিক আছে নাকি, আমাদের রেফল্যাং এই ওয়েবসাইটের জন্য রেলেভেন্ট না, সো রেফল্যাং লাগবে না, এএমপিও আমাদের খুব একটা ম্যাটার করে না এই মুহূর্তে, সো এএমপি লাগবে না, স্ট্রাকচার্ড কোডও বেশিরভাগ সময় এই ওয়েবসাইটের ক্ষেত্রে ম্যাটার করবে না। সো মেইনলি আমরা যেটা দেখতে চাচ্ছি একদম মানে আপনি যদি স্ক্রিমিং ফ্রগই সহজ করে ইউজ করতে চান তাহলে আপনি যেটা করতে পারেন, এটা এভাবে টান না দিয়ে, আমি ভেবেছিলাম এখান থেকে এটা টান দেওয়া যায়, এখান থেকে আপনি টান দিতে পারবেন, টান দিয়ে আপনি একদম উপরে চলে যেতে পারবেন এবং সামারি দেখতে পারবেন আপনার পুরো প্রজেক্টের কী কী সমস্যা। সো 500 ইউআরএল ও ক্রল করছে, 500 ইউআরএলের মধ্যে একটা ইউআরএল ও ক্রল করতে পারে নাই। সো আমাদের কাজ হবে ঘাটাঘাটি করে দেখা যায় এটা কেন ক্রল করতে পারে নাই, সমস্যাটা কী ছিল। এরপরে আমরা ক্রল ডাটার ভিতরে আস্তে আস্তে আসবো, ইন্টারনাল ক্রল ডাটার ভিতরে এসে যে এই যে ইমেজগুলা, এই ইমেজগুলোর মধ্যে সমস্যা কী ছিল। আমরা যদি এই যে ইমেজে চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু বাম পাশে চেঞ্জ হয়ে গেছে এবং বাম পাশে আমাদের ইমেজের সব ডিটেল চলে আসছে এখানে, যে ইমেজের ভিতরে কি আছে না আছে, কি দিছি আমরা না দিছি ইত্যাদি ইত্যাদি। নিচে যদি আমরা নামি HTML সিকিউরিটি ইত্যাদি ইত্যাদি, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য দেখাচ্ছি, বাট আমি টেকনিক্যাল অত ভিতরে যেতে চাই না কারণ অনেক ভিতরে আমরা গেছি। যেমন ধরেন এখানে একটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি, এক্সটার্নাল ক্লায়েন্ট এরর 4xx এবং 5xx এরর কী হয় এটা আমরা আগে বলছিলাম, আপনাদের আবার মনে করাই দিই। 4xx হলো সাইট লেভেল এরর আর 5xx হলো সার্ভার লেভেল এরর। সো 4xx এর সমস্যা কী হয়েছে, এই ওয়েবসাইটটার ইউআরএলটায় যেতে পারতেছে না এখন আর, তাই না। সো এই ওয়েবসাইটটার ইউআরএলটাকে, এটা কিন্তু আমাদের ওয়েবসাইট না, আমাদের ওয়েবসাইট ছিল emeralddiary.com। সো এই ওয়েবসাইটটার ইউআরএলটাকে আমরা আমাদের কোনো পেজ থেকে লিঙ্ক দিছি এবং ওই লিঙ্কটা এখন আর লোড হচ্ছে না। সো আমরা এখন ওই পেজটা খুঁজে বের করবো, ওই পেজটায় যাব, যে হয় এই লিঙ্কটাকে নতুন কোনো লিঙ্ক দিয়ে রিপ্লেস করবো অথবা ওই লিঙ্কটা রিমুভ করে দেবো। এইভাবে মেইনলি আমরা প্রত্যেকটা পেজ ধরে 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 ফিক্স করব। কোনো পেজের এই যে পেজ টাইটেলের মিসিংয়ে যদি আমরা যাই, আমরা দেখতে পারবো কোনোটা মিসিং নাই, বাট যদি মিসিং থাকতো তাহলে আমরা ফিক্স করার চেষ্টা করতাম। অনেকগুলো টাইটেল আমাকে দেখাচ্ছে যে ওভার 60 ক্যারেক্টার্স, 60 ক্যারেক্টারের বেশি যদি টাইটেল হয় তখন টাইটেল কিন্তু গুগলের কোনো একটা পেজে ঠিকমতো লোড হয় না। যেমন ধরেন আমি যদি একটু ব্যাকে এসে আপনাদের দেখাই, আর একটু ব্যাকে যদি আমি যাই, সো এই টাইটেলগুলো সব সুন্দর করে লোড হয়েছে, বাট কিছু কিছু সময় এই টাইটেল এখানে পুরোটা আসে না, হাফ এসে তারপর অফ হয়ে যায় বা হাফ এসে এখানে ভেঙে যায়, তার কারণ ওগুলো 60 ক্যারেক্টারের বেশি হয়ে গেছে। সো এখানে আমাকে দেখাচ্ছে 60 ক্যারেক্টারের বেশি কী কী টাইটেল আছে। সো আমরা এক এক করে প্রত্যেকটা ইউআরএলে যাবো এবং ওগুলোকে 60 ক্যারেক্টারের নিচে কমাবো। আবার আমাকে দেখাচ্ছে 30 ক্যারেক্টারের কম কী কী আছে, এত ছোটও তো আমরা চাই না, যেমন এই টাইটেলটা শুধু রিভিউজ, এই টাইটেলটা শুধু লাইফ, এই টাইটেলটা শুধু ট্রাভেল। আমরা ওই ইউআরএলগুলোয় যাবো এবং এই টাইটেলগুলো বড় করবো, এত ছোটো তো আমরা চাই না, তাই না। মেটা ডেসক্রিপশন মিসিং কোনগুলায় আছে, ক্যান মিসিং আছে, ওগুলো আমরা অ্যাড করার চেষ্টা করব। লিস্ট ধরে যদি আমি যাইতে থাকি আসতেই থাকবে এরর। আপনার কাজ থার্ড স্টেপে এসে একটা ওয়েবসাইটের সব এরর ফিক্স করা। তার কারণ এরর ফিক্স না করে অন পেজ এসইও শুরু করে কোনো মানে নেই। কারণ একটা ওয়েবসাইট যদি সুন্দর স্ট্রাকচার, টেকনিক্যালি যদি একটা ওয়েবসাইট পারফেক্ট না হয়, তাহলে গুগল এসে ক্রলই বা করবে কেন, গুগল এসে ইন্ডেক্সই বা করবে কেন, আর ওয়েবসাইট র্যাঙ্কই বা হবে কেন, তাই না। সো টেকনিক্যাল ফিক্স আমাদের থার্ড স্টেপ। টেকনিক্যাল ফিক্সে সবচেয়ে বেশি সময় যায় এবং ডিপেন্ডিং অন প্রজেক্ট 1 মাস, কখনো কখনো 2 মাস, কখনো কখনো 2.5 মাসও চলে যেতে পারে আপনার জাস্ট টেকনিক্যাল ফিক্স করতে করতে। এবং টেকনিক্যাল ফিক্সের একটা সমস্যা হলো নতুন নতুন প্রবলেম আসতে থাকে, যেহেতু ওয়েবসাইটটা বড় হইতে থাকে, নতুন পেজ অ্যাড হয়, নতুন কন্টেন্ট অ্যাড হয়, কিছু রিমুভ হয়, নতুন কিছু আসে, অনেক কিছু হয়। একটা রানিং বিজনেসে তো অনেক নতুন নতুন অ্যাডিশন হইতে থাকে ওয়েবসাইটে। যতই হবে ততই আপনি আবার পরের মাসে যখন টেকনিক্যাল অডিট করবেন নতুন ইস্যু পাবেন, ওগুলো আবার ফিক্স করবেন, পরের মাসে আবার করবেন, আবার নতুন ইস্যু পাবেন। বাট ফার্স্ট 2-3 মান্থে বড় ইস্যুগুলো সলভ হয়ে যায় এবং তারপরে জাস্ট অনগোয়িং ইস্যু সলভ হতে থাকে। সো থার্ড স্টেপ ছিল আপনার টেকনিক্যাল সব ইস্যু আইডেন্টিফাই করা এবং টেকনিক্যাল সব ইস্যু ফিক্স করা। টেকনিক্যাল ইস্যু আইডেন্টিফাই কিভাবে করে এবং টেকনিক্যাল ইস্যু ফিক্স কিভাবে করে, এটা নিয়ে আমার ইউটিউবে অডিট এবং অডিট ফিক্স নিয়ে আলাদা ভিডিও আছে, যেখানে শুধুমাত্র এই টেকনিক্যাল সাইডের জিনিসটা নিয়ে, যে কিভাবে আমরা একটা সাইটের টেকনিক্যাল অডিট পুরাটা করব এবং তারপরে ওই পুরা টেকনিক্যাল অডিটের সব কিছু কীভাবে আমরা রিপোর্টে সাজাবো এবং তারপরে কীভাবে ফিক্স করবো, এটা তো আপনি বড় এসইও কোর্সটায় দেখছেনই। সো এই 3টা জিনিস পুরোপুরি আমাদের ফাইনালাইজ করতে হবে। টেকনিক্যাল ফিক্স না করে আমরা পরের স্টেপে যাব না। আরেকটা জিনিস আমি আপনাদের কুইকলি দেখে, যেটা অনেকে ভুলে যান করতে, সেটা হলো যখন আপনি একটা পেজের কোনো একটা কিছু ঠিক করবেন তখন আপনার গুগলকে বলতে হবে এই পেজটা আবার এসে ক্রল করতে। ক্রল করা মানে হলো গুগল একটা বট আছে, গুগল বট, ওই বটটা আবার এসে নতুন করে পেজটা দেখে যায়। কারণ ধরেন কথার কথা মেটা ডেসক্রিপশন মিসিং, সো এই পেজগুলো মেটা ডেসক্রিপশন মিসিং, ঠিক আছে। সো এই পেজটা আমি কপি করলাম, কপি করে আমি এখানে এসে পেজটা পেস্ট করলাম।
এখন এই পেজের তো মেটা ডিসক্রিপশন মিসিং, আমি ধরেন আবার মেটা ডিসক্রিপশন যুক্ত করলাম এই পেজের ভিতরে, খুবই ভালো, যুক্ত করলাম। এখন এই যে আমি মেটা ডিসক্রিপশন যুক্ত করছি, এটা গুগল কি জানে? গুগল তো জানে না। গুগলকে কি আমরা ওয়েট করবো গুগল আসার জন্য? গুগল কবে আসবে কেউ জানে না এটা জানতে। সো আমরা যেটা করবো, আমরা ওই সার্চ কনসোলে যাব, সার্চ কনসোলে যে এইখানে এই ইউআরএলটা পেস্ট করব, পেস্ট করে আমরা গুগলকে বলবো রিকোয়েস্ট ইন্ডেক্সিং। মানে হলো এই পেজটার ভিতরে আমি একটা জিনিস চেঞ্জ করছি, আমি হয়তো মেটা ডিসক্রিপশন যুক্ত করছি, কিছু অ্যাড করছি, কিছু রিমুভ করছি, এই পেজটা আমি আগের থেকে আর একটু ভালো করছি গুগলের দৃষ্টিতে। সো আমরা গুগলকে বলছি তুমি এসে এই পেজটা আরেকবার দেখো। যখনই আপনি কোনো পেজে কোনো কিছু পরিবর্তন করবেন, আপনি সাথে সাথে সার্চ কনসোলে এসে ওই পেজটা আবার ইন্ডেক্সের রিকোয়েস্ট দিবেন, মাস্ট। ওকে, ঠিক আছে। সো টেকনিক্যাল অডিট অ্যান্ড টেকনিক্যাল ফিক্সেস আমাদের শেষ হয়ে গেল। এরপর আমরা পরের স্টেপে চলে যাব, যেটা হলো অন পেজ অ্যানালাইসিস। আচ্ছা, আমাদের টেকনিক্যাল অডিট করা শেষ এবং টেকনিক্যালি ওয়েবসাইটটা মোটামুটি সর্টেড আমরা ধরে নিচ্ছি, কারণ আমরা 1 মাস বা 1.5 মাস সময় নিয়ে, ছোট ওয়েবসাইট যদি হয় তাহলে 1 সপ্তাহ বা 1.5 সপ্তাহ সময় নিয়ে ওই ওয়েবসাইটটা টেকনিক্যালি পুরোপুরি সর্ট করে ফেলছি। টেকনিক্যালি মেজর আর কোনো সমস্যা নাই ওই ওয়েবসাইটের ভেতরে। টেকনিক্যালি সবকিছু সলভ করে ফেললে কি ওই ওয়েবসাইটের র্যাঙ্কিং ইমপ্রুভ করবে? র্যাঙ্কিং ইমপ্রুভ কি আদৌ করতেছে নাকি করতেছে না, এটা কিন্তু আপনি অলরেডি জানেন, কারণ আপনি স্টেপ 2তে কিওয়ার্ড ট্র্যাকিং করে আসছেন, কিওয়ার্ড ট্র্যাকিং এর সেট আপ টেট আপ সব করে আসছেন। সো আপনি ওই কিওয়ার্ড ট্র্যাকারের ভিতরে গেলে আপনি বুঝতে পারবেন যে এই যে আপনি টেকনিক্যাল ফিক্সগুলো করলেন, এই টেকনিক্যাল ফিক্সগুলো করার কারণে কোনো কিওয়ার্ড কি উপরের দিকে গেল নাকি। শুধু কিওয়ার্ড দিয়ে বুঝতে হবে তা না, আমরা অলরেডি যেহেতু গুগল সার্চ কনসোলও রাখছি, সো আপনি কিন্তু গুগল সার্চ কনসোলের ভিতরেও যাইতে পারেন এবং সার্চ কনসোলের ভিতরে ইমপ্রেশন ডেটা অথবা ক্লিক ডেটা দিয়ে বুঝতে পারেন যে হ্যাঁ, আমি যে ফিক্সগুলো করছি এই ফিক্সগুলো করার কারণে আমার ইমপ্রেশন বাড়ছে নাকি অথবা আমার ক্লিক বাড়ছে নাকি। টেকনিক্যাল পর্যন্ত গেল। নেক্সট স্টেপটা হলো ইউআরএল ম্যাপিং, যেটা আমাদের অন পেজ এসইওর প্রাইমারি ড্রাইভার। এবং আপনারা যদি আমার স্ক্রিনের দিকে তাকান, আপনারা দেখবেন যে আমি একটা গুগল শিট ওপেন করে রেখেছি এবং এই শিটটা আপনারা আপনাদের এন্ডে কপি করে নিন যদি আপনারা সেম ফরম্যাট ইউজ করতে চান। এই ফরম্যাট আমি চাই সবসময় আমাদের এজেন্সিতে যারা এসইওর কাজকর্ম করছেন তারা এই ফরম্যাটটা ব্যবহার করুক। নিজের প্রজেক্টে যখন আপনি কাজ করবেন, মনে করেন আপনার নিজেরই একটা ই কমার্স ওয়েবসাইট বা আপনার নিজেরই একটা ব্লগ, সেটার আপনি এসইও করতেছেন, সেই ক্ষেত্রে এত অর্গানাইজেশন খুব একটা ম্যাটার করে না। নিজের মাথার মধ্যেই হয়তো অনেক কিছু থাকে, বা আজকে এটা করলাম কালকে ওটা করলাম, অর্গানাইজ থাকাটা খুব জরুরি না। বাট আপনি যখন, আমার ক্ষেত্রে আমরা যেহেতু এজেন্সি চালাচ্ছি, সো আমাদের ক্ষেত্রে অর্গানাইজ করে রাখাটা সবকিছু খুব গুরুত্বপূর্ণ, কারণ আমাদের সবকিছু আবার ক্লায়েন্টদের দেখাইতে হয়। সো আপনার এই ক্ষেত্রে আমি বলবো যে যদি পসিবল হয় অর্গানাইজ সবকিছু রাখতে, যদিও আপনি নিজের প্রজেক্ট করতেছেন, কারণ এটা গুড প্র্যাকটিস। এতে করে যেটা হবে, আপনি ইভেনচুয়ালি যদি কোনো এসইওর চাকরিতে ঢুকেন ন্যাশনালি বা ইন্টারন্যাশনালি, বা কোনো ফ্রিল্যান্স গিগে ঢুকেন, বা কোনো ধরনের এসইও জিনিসপত্রের কাম অ্যাক্রসে আসেন, সেই ক্ষেত্রে এই যে অর্গানাইজেশন করার প্র্যাকটিসটা এটা আপনাকে হেল্প করবে। সো আমরা একটু বুঝি আমরা কি করতেছি। অন পেজ আপনারা সবাই পারেন, যেহেতু আপনারা বেসিক কোর্স করে আসছেন। সো আমরা অন পেজের বেসিকে থাকবো না, আমরা জাস্ট আর্কিটেকচারটা এবং আমাদের থট প্রসেসটা বোঝার চেষ্টা করবো, অন পেজে আসলে আমরা কি করার চেষ্টা করতেছি। সো এইখানে আমাদের আসবে ইউআরএল। অ্যাকচুয়ালি কিওয়ার্ডটা আমি আগে রাখি এবং ইউআরএলটা আমি পরে রাখি। কিওয়ার্ডের লিস্টে আপনার থাকবে সব কিওয়ার্ড, যেই কিওয়ার্ডগুলো আপনি আপনার কিওয়ার্ড রিসার্চ স্টেজে পাইছিলেন। সো ধরেন কথার কথা, আমাদের কিওয়ার্ড রিসার্চ স্টেজে ধরেন আমরা পেয়েছি, আমি একটা কিওয়ার্ড নেই তাহলে আপনাদের বোঝাতে সুবিধা হবে আমার। মনে করেন আমি পেয়েছিলাম, ধরেন কথার কথা এইটা আমার ওয়েবসাইট emeralddiary.com, এবং সো এইটা একটা ক্লায়েন্ট আমাকে দিছে এই ওয়েবসাইটে দিয়ে বলছে হ্যাঁ এটা তুমি র্যাঙ্ক করাও, আমার বিজনেস দরকার। সো এই ওয়েবসাইটের একটা কিওয়ার্ড ধরেন আমি আমার কিওয়ার্ড রিসার্চ করে, যেভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করা শিখেছি যে একটা কিওয়ার্ড হলো আইরিশ পিক আপ লাইন্স। সো আমি যে 100 বা 150 কিওয়ার্ডের লিস্ট করছি, ওই লিস্টটার মধ্যে একটা হবে আইরিশ পিক আপ লাইন্স। ফার্স্ট স্টেপ হলো আপনার ওই 100 কিওয়ার্ড বা 150 কিওয়ার্ডের লিস্টটা এই কলামেতে পুরোপুরি পেস্ট করে দেওয়া, ঠিক আছে। সেকেন্ড কাজ হলো এই কিওয়ার্ডটার জন্য আমি ওয়েবসাইটের কোন ইউআরএলটা র্যাঙ্ক করতে চাই সেই ইউআরএলটা এখানে পেস্ট করা। একটা ওয়েবসাইটে তো অনেক পেজ থাকে, সব পেজ তো আমরা সব কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করাইতে চাই না। ধরেন আমরা যদি আবার বিড়ালের খাবার .com এর এক্সাম্পলটায় যাই, মানুষ যখন ক্যাট ফুড লেখা সার্চ দিবে, আমার ওয়েবসাইটে তো ধরেন 1000 পেজ আছে, ক্যাট ফুড লেখা সার্চ দিলে আমার কোন পেজটা আসলে আসা উচিত? আমার হোম পেজটা কি আসা উচিত, নাকি একটা স্পেসিফিক ক্যাট ফুড ব্র্যান্ডের পেজটাই আসা উচিত, নাকি আমার অ্যাবাউট আস পেজটা আসা উচিত, নাকি আমার কন্ট্যাক্ট আসা উচিত, নাকি আমার ক্যাট ফুডের ক্যাটাগরি পেজ যেখানে সব ক্যাট ফুডের লিস্ট আছে ওইটা আসা উচিত? সো কোন কিওয়ার্ডের জন্য আমার ওয়েবসাইটের কোন পেজ আসবে এটা প্রাইমারিলি আইডেন্টিফাই করি আমরা ইউআরএল ম্যাপিং দিয়ে। সো আপনি এই কিওয়ার্ডটার জন্য আমার ওয়েবসাইটের ইউআরএল কোনটা আসবে এটা আমার বুঝতে হবে। এটা সাধারণত বোঝার অনেক উপায় আছে। সবচেয়ে সহজ উপায় যেটা, সেটা হলো দেখা যে গুগল ইতিমধ্যেই কোন ইউআরএলটাকে প্রেফার করতেছে এই কিওয়ার্ডটার জন্য। তো আমি কিওয়ার্ডটা লিখে গুগলে সার্চ দিব এবং তারপরে আমার
যে ক্লায়েন্টের জন্য কাজ করতেছি আমি ওই ক্লায়েন্টের নামটা অ্যাড করে দিব। তো বোঝা যাচ্ছে যে এই কিওয়ার্ডটাকেই, এই ইউআরএলটাকেই গুগল ফোকাস করতেছে ওই পার্টিকুলার কিওয়ার্ডটার জন্য। আমি ইউআরএলটা কপি করলাম, কপি করে আমি এখানে এসে এই ইউআরএলটা পেস্ট করে দিলাম। অনেক সময় গুগলে আপনার ইউআরএল থাকবেই না, যদি নতুন ওয়েবসাইট হয় তাহলে গুগল কোনোটাই প্রিফার করতেছে না। তখন আপনি নিজে ওয়েবসাইটের ব্যাক এন্ডে যাবেন, যে অ্যানালাইজ করে বোঝার চেষ্টা করবেন যে এই ওয়েবসাইটের কোন পেজটা আমার এই কিওয়ার্ডের জন্য একটা পারফেক্ট ম্যাচ। এই কিওয়ার্ডটা লিখে যখন কেউ সার্চ দিবে গুগলে, তখন যদি এই পেজটা আমি দেখাই তাহলে কাজ হবে। কাজটা কি, ওই মানুষটা যে ওই ওয়েবসাইটে আসলো সে কনভার্ট হবে। যদি এরকম পেজ না থাকে সেক্ষেত্রে আমরা ব্ল্যাঙ্ক রাখবো এবং ওই পেজটা আমাদের নতুন করে বানাইতে হবে। ওকে, এরপরে এখন আমরা এভাবে পুরো 100 কিওয়ার্ডের জন্য 100টা ইউআরএল বসবে। কখনো কখনো 2-3টা কিওয়ার্ডের জন্য একই ইউআরএল বসতে পারে। সো আইরিশ পিক আপ লাইন্সের জন্য এই ইউআরএল, আবার ধরেন আরেকটা কিওয়ার্ড হইতে পারে পিক আপ লাইন্স, ওটার জন্য একই ইউআরএলই বসতে পারে, তাই না? কারণ একটা ইউআরএল কিন্তু মাল্টিপল কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করতে পারে। সো আপনার যদি 150 কিওয়ার্ড থাকে এই কলামে, তার মানে এই না যে আপনার ওয়েবসাইটে 150 পেজই থাকতে হবে, 50-60টা পেজ দিয়েও 150 কিওয়ার্ড কভার করে ফেলা সম্ভব। ওকে, নেক্সট কাজ আমাদের কি? নেক্সট কাজ আমাদের হলো বেসিকগুলো ফার্স্টে এনশিওর করা। বেসিকগুলো কি কি? আমরা বেসিক এসইও কোর্সে সব কিছু করছি, আমরা অত ডিটেইলে যাব না, বাট আমরা দেখব এই কিওয়ার্ডটা এই আর্টিকেলের টাইটেলে আছে নাকি। সো টাইটেলে কি এই কিওয়ার্ডটা আছে? আমরা যদি এটা ক্লোজ করি, হ্যাঁ টাইটেলে এই কিওয়ার্ডটা আছে, আইরিশ পিক আপ লাইন্স, এটা হলো আমার কিওয়ার্ড, এটা টাইটেলের মধ্যে আছে। এরপরে আমরা দেখব সো চেক লিস্ট, এটা আছে। এরপরে আমরা কিওয়ার্ড ইন H1 ট্যাগের ভিতরে আছে নাকি দেখি আমরা, আছে নাকি। এটা একটা H1 ট্যাগ, আইরিশ পিক আপ লাইন্স আছে। সো এখানে আমরা আবার এটা ইয়েস দিয়ে দিলাম। কিওয়ার্ড ইন H2, কোনো একটা H2 ট্যাগের ভিতরে আছে নাকি আমরা দেখি। H2 ট্যাগের ভিতরে কিন্তু মনে হচ্ছে নাই। সো H2 ট্যাগের ভিতরে যেহেতু নাই, এখানে আমরা নো লিখবো। ইভেন বেটার, আপনি যদি অলরেডি লগ ইন করা থাকেন আপনার ওই ওয়েবসাইটের ভিতরে, আমি ঠিক জানি না এই মুহূর্তে লগ ইন অ্যালাউ করবে নাকি আমাকে, আমার দেয়া আছে নাকি ইউজার নেম আর পাসওয়ার্ডটা আমার এই মুহূর্তে খেয়াল নেই। যদি ব্রাউজারে সেভ করা থাকে তাহলে আমি আপনাদের এখনই লগ ইন করিয়ে দেখাই দিব পুরো জিনিসটা। সো আমরা যেই ইউআরএলটায় ছিলাম ওই ইউআরএলটা যদি আমরা আবার একটু কপি করি, কপি করে এখানে আসি, এখানে এসে তারপরে যদি আমরা এডিট পোস্টে চাপ দিই, এডিট পোস্টে চাপ দিলে সো এইটা ছিল আমাদের H1 হেডিং 1। সো হেডিং 1 আমাদের আছে, আমরা বলছি। হেডিং 2 নাই, আমাদের একটা হেডিং 2 দরকার। সো লেটস বিগিনের জায়গায় লেটস লুক অ্যাট দ্য টপ 50 আইরিশ পিক আপ লাইন্স। পুরোটা সিলেক্ট করে আমি যদি এখান থেকে হেডিং 2 দিয়ে দিই, এই লাইনটা তার মানে আমার তখন দরকার নেই, এবং তারপরে আপডেট। সো এখানে অ্যাকচুয়ালি আমি এটা অ্যাড করে ফেললাম। মেটা ডিসক্রিপশন কিওয়ার্ডটা কভার করে নাকি? মেটা ডিসক্রিপশন কি জিনিস আপনারা সবাই জানেন। আমি যদি ক্যাট ফুড লিখে সার্চ দিই, এই জিনিসটাকে বলে মেটা টাইটেল, এই জিনিসটাকে বলে এই যে এই নীল রঙের যে জিনিসটুকু এটুকে বলে টাইটেল, এবং এই টাইটেলের নিচে যে জিনিসটুকু আসে এটুকে বলে মেটা ডিসক্রিপশন। আমরা চাই আমাদের যে কিওয়ার্ডটা, আমাদের কিওয়ার্ড এখানে কি ছিল, আইরিশ পিক আপ লাইন্স, এটা এই মেটা টাইটেলের ভিতরেও থাকুক, এটা ডিসক্রিপশনের ভিতরেও থাকুক। এটা আমরা কীভাবে এনশিওর করব? বিভিন্ন আপনি কোন প্ল্যাটফর্মে ওয়েবসাইট বানিয়েছেন বা আপনার ক্লায়েন্টের কোন প্ল্যাটফর্মে ওয়েবসাইট, ওটার উপর ভিত্তি করে একটু চেঞ্জ হবে। আমি যে এই ওয়েবসাইটটা যেরকম ওয়ার্ডপ্রেসে বানানো, সো ওয়ার্ডপ্রেসে বিভিন্ন প্লাগইন পাওয়া যায়, ওই সব প্লাগইন এখানে একটা অ্যাড করে এখান থেকে আপনি মেটা টাইটেল এবং মেটা ডিসক্রিপশন বসায় দিতে পারেন। ইয়োস্ট অনেক পপুলার, র্যাঙ্ক ম্যাথ অনেক পপুলার, একটা দিয়ে করলে হলো খুব একটা ম্যাটার করে না। আপনি যদি শপিফায়ার যে ক্লায়েন্ট আসছে সে যদি শপিফায়ার হয়, শপিফায়ার নিজেদের প্লাগইন সলিউশনস আছে এই বিষয়ে সলভ করার জন্য, ওয়েব ফ্লোর আলাদা আছে, উইক্সের আলাদা আছে। যেই প্ল্যাটফর্মেরই ক্লায়েন্ট সেই প্ল্যাটফর্মের আলাদা সলিউশনস আছে মেটা টাইটেল এবং মেটা ডিসক্রিপশন যুক্ত করার জন্য। সো আমি এখন করে দেখাইলাম না, বাট আমি ধরে নিলাম যে আপনি এই প্রবলেমটা পাইছেন এবং তারপর আপনি এটা সলভ করছেন। এরপর হলো ইউআরএল স্লাগ কিওয়ার্ডটা কভার করে নাকি? এটা হলো ইউআরএল স্লাগ। ইউআরএল স্লাগ মানে হলো ইউআরএলের পরবর্তীতে যা যা আসে। সো আপনার মেইন ইউআরএলটা হলো emeralddiary.com, এর পরবর্তীতে যা যা আসছে /best Irish pickup lines that will get you a date guaranteed, এই যে স্ল্যাশের পরের পার্টটুক এটুকে বলে স্লাগ। সো আমাদের কিওয়ার্ডটা কি আইরিশ পিক আপ লাইন্স, এই স্লাগটার ভিতরে আছে, এই যে আইরিশ পিক আপ লাইন্স আছে। সো ইয়েস, পেজ হ্যাজ এনাফ কন্টেন্ট কম্পেয়ার টু কম্পিটিটর্স। এটা বোঝার জন্য আমরা কি করব? আমরা ফার্স্টে এই জিনিসটা লিখে গুগল করব। গুগল করে আমরা দেখব আমাদের কম্পিটিটর যারা, এই মুহূর্তে আমরাই অ্যাকচুয়ালি 1 নম্বরে। সো এই পেজের আসলে কোনো অন পেজ অপটিমাইজেশন দরকার নেই, সব কিছু ঠিকঠাক আছে। ধরেন কথার কথা ছিলাম না থাকে, আমরা নাই 1 নম্বরে। সো যদি না থাকতাম তাহলে কি হতো? তাহলে আমরা কম্পিটিটরদের দেখতাম। সো কম্পিটিটর কারা? ওই জিনিস লিখে সার্চ দিলে যারা গুগলে আসে তারাই কম্পিটিটর। 5-6 জনকে আমি ওপেন করতাম, ওপেন করে আমি দেখতাম তাদের পেজের কন্টেন্টের কোয়ান্টিটি কতটুক।
কন্টেন্টের কোয়ান্টিটি মানে কি? কন্টেন্টের কোয়ান্টিটিটা ওয়েবসাইট আছে ওয়ার্ড কাউন্টার ওপেন করি আমি, এবং তারপরে এইখান থেকে এই ইউআরএল ধরেন যে আমাদের যে কম্পিটিটর একটা, এটার পুরো পেজটা Ctrl+A Ctrl+C দিয়ে এখান থেকে কপি করে এখানে এসে পেস্ট করে আমি দেখি ওদের ওয়ার্ড কাউন্ট কত, 1635 ওয়ার্ড। আমি ধরে নিই 100-200 কম, কারণ কপি করার সময় যে উপরের টাইটেল, সাইডের অ্যাডের জিনিসপত্র সব কিছু কপি হয়ে যায়। তো আমি ধরে নিই অ্যাকচুয়ালি 1635 না, এটা 1400 হবে। এরপরে আমি নেক্সটটা দেখব, এই ওয়েবসাইটটা, এটা যদি আমি পুরোটা কপি করে নিয়ে আসি, ওনার 1125। এরপরে যদি আমি এটা কপি করে নিয়ে আসি, তাহলে এটার হলো 1400। সো অন অ্যাভারেজ আপনি ধরে নিতে পারেন 1200 ওয়ার্ডের মতো যদি থাকে আমাদের পেজে, তাহলে আমরা সেফ। এখন আমরা দেখি আমাদের কত আছে, আমাদের অ্যাকচুয়ালি আছে 800। কীভাবে দেখলাম? এই যে এই কোনায় দেখা যায় 759, সো 800, তার মানে আমাদের কম আছে। আমরা বেস্ট হয় এই আর্টিকেলটায় আরও 400 ওয়ার্ড যুক্ত করলে, বাট আমরা কেন করব না? তার কারণ আমাদের অলরেডি প্রথম পেজে আছে এই কিওয়ার্ডটা, প্রথম পেজের একদম টপ পজিশনে আছে, সো এটার মধ্যে আর কোনো অপটিমাইজেশন করার গুরুত্ব নেই। অনেক সময় পুরোপুরি সব কিছু 100% না করেও আপনি প্রথম পেজে চলে আসবেন, কারণ আপনার অন্যান্য সিগন্যালগুলো স্ট্রং। সো এগুলার প্রত্যেকটাকে যদি আপনি এক একটা সিগন্যাল ভাবেন গুগলকে, আমরা ধরেন এটা দিই নেই, এটা নো, বাট বাকিগুলো আমরা ইয়েস দিছি, কিন্তু আরও অনেকে আছে যারা আরও কয়েকটা নো দিছে, ওগুলাও তাদের নাই। সো ওদের থেকে আমাদের ওভারঅল স্কোর ইমপ্রুভ হয়ে গেছে। এই কারণেই আমরা 2-1টা না করেও কিন্তু গুগলের ফার্স্ট পেজে চলে আসতে পারি, বাট আইডিয়ালি আমরা সব করতে চাই, স্পেশালি যখন আমরা ক্লায়েন্টের জন্য কাজ করব। ওকে, এরপরে সাব হেডিং আছে নাকি? হ্যাঁ, আমাদের সাব হেডিং আছে একটা, এই যে এটা হলো আমাদের সাব হেডিং। আমি যদি আপনাদের লাইভ আর্টিকেলটা দিয়ে দেখাই, তাহলে আপনারা দেখতে পারবেন এই যে এখানে, এই যে এটা হলো সাব হেডিং। ওকে, পেজ স্পিড চেক করার অনেক উপায় আছে, বাট গুগলেরই একটা গুগল পেজ স্পিড ইনসাইটস নামে একটা টুল আছে। ওই টুলটা যদি আপনি যান, যে আপনার ওই ইউআরএলটা পেস্ট করে অ্যানালাইজে চাপ দেন, তাহলে গুগলই আপনাকে বলে দিবে এই পেজের স্পিডের কি অবস্থা। আমরা চাই অ্যারাউন্ড 3 সেকেন্ড বা এর কমে আসতে। সো এইখানে আমরা দেখতে পাচ্ছি 3.9 সেকেন্ড, আইএনপি আছে 130। আমি খুব টেকনিক্যাল ডিটেইলে যাচ্ছি না, জাস্ট এইটুক বুঝেন যে কোর ওয়েব ভাইটাল, এই যে এখানে যে ফেইল্ড দেখাচ্ছে, ফেইল্ড দেখাইলে হবে না, কোর ওয়েব ভাইটাল পাস করতে হবে আমাদের। এগেইন আগের ব্যাপারটার মতো ফেল করেও আপনি প্রথম পেজে চলে আসতে পারেন। আপনার এক্সাম্পল দেখতেছেন যে এটা অলরেডি প্রথম পেজে আছে, বাট সবসময় কিন্তু এরকম হয় না। যদি সব কিছু ভালো থাকে তাহলে আসলে খুবই ভালো। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাক্সেসিবিলিটির অবস্থা ভালো, বেস্ট প্র্যাকটিসের অবস্থা ভালো, এসিওর অবস্থা ভালো, জাস্ট পারফরমেন্স 73 হয়ে আছে। এবং মেইন পয়েন্ট যেটা, সেটা হলো আমাদের পেজের ফার্স্ট পয়েন্টটা লোড হইতে 3.6 সেকেন্ড লাগতেছে, যেটা 3 সেকেন্ড লাগলে ভালো হয়। ফার্স্ট কন্টেন্টফুল পেইন্ট কিভাবে 3 সেকেন্ডের কমে আনতে হয়, এটা আপনার গুগল করলেই পাবেন। আমাদের বেসিক এসইও কোর্সেও একটু ছিল, তাই আমি আর এখন বিস্তারিততে যাচ্ছি না, বাট এটা ফিক্স করা জরুরি। সো এটাও আমি এখন নো দিয়ে রাখবো। এটা ছিল ইয়েস এবং এটা হবে নো। কোয়ালিটি অফ দ্য পেজ ফর আ ভিজিটর, এটা সাবজেক্টিভ অ্যানালাইসিসের মানে হলো আমরা কোনো টুল ফুল দেখবো না, আমরা নিজেরা বোঝার চেষ্টা করব যে একজন সার্চ দিছিল আইরিশ পিক আপ লাইন্স, সে এই পেজে ল্যান্ড করুক, আমরা চাই। ল্যান্ড করার পরে সে যে জিনিস পড়তেছে, এই জিনিস পড়ে কি তার ওই তৃষ্ণাটা মিটছে নাকি, সে যেটা সার্চ দিয়েছিল সে কি সেটা এসে পাইছে নাকি। যদি পায় সেই ক্ষেত্রে আমরা এটা ইয়েস দিব, যদি না পাই তাহলে আমরা নো দিব। এবং তার মানে ওই পেজের আরও ইমপ্রুভমেন্ট দরকার। ইমপ্রুভমেন্ট বলতে কন্টেন্টের ইমপ্রুভমেন্ট দরকার, মানুষ যা সার্চ দিচ্ছে তা সে এখানে এসে পাইতেছে না, এখানে যেহেতু পাচ্ছে সো এটা ইয়েস। স্কিমা মার্কআপও আমাদের এই পেজে জরুরি না। স্কিমা মার্কআপ কি জিনিস আপনাদের আমি একটু দেখাই। মনে করেন আমরা ফার্স্টে এই জিনিসটা দেখি। ধরেন আমরা সার্চ দিলাম ইউএসএ নিউজ। এখন ইউএসএ নিউজ লিখে সার্চ দিলাম, এই যে এটা কি আসলো, এটা হলো মেটা টাইটেল আমরা জানি, এবং নিচের এটা কি, নিচের এটা হলো মেটা ডেসক্রিপশন। এখন আপনি যদি এই গুগল সার্চের রেজাল্টটা একটু দেখেন মনোযোগ দিয়ে, কি আসছে, উপরে একটা টাইটেল আসছে, একটা ডেসক্রিপশন আসছে, একটা লোগো আসছে, ইউআরএল আসছে, ওয়েবসাইটের নাম আসছে, এই তো। এখন ধরেন আমরা সার্চ দিলাম মাফিন রেসিপি। এখন দেখেন ইন্টারেস্টিং, ওই সেম জিনিস, ওয়েবসাইটের নাম আসছে, ওয়েবসাইটের লোগো আসছে, ওয়েবসাইটের ইউআরএল আসছে, মেটা টাইটেল আসছে, মেটা ডেসক্রিপশন আসছে, বাট স্টার রিভিউও চলে আসছে এবং টাইমও চলে আসছে, কতক্ষণ লাগবে এই জিনিস কুক করতে। এই যে জিনিসটা এক্সট্রা স্টার যে রিভিউয়ের ব্যাপারটা যে চলে আসলো, কতক্ষণ লাগবে কুক করতে এই ব্যাপারটা যে চলে আসলো, এগুলাকে বলে স্কিমা মার্কআপ। স্কিমা মার্কআপ কথাটার মানে হলো গুগলকে অ্যাডিশনাল ইনফো দেওয়া একটা পেজের, যেন সে আমাদের শুধু বেসিক না দিয়ে, সো মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, শুধু ওই বেসিক জিনিসটুকু না দিয়ে আমাদের অ্যাডিশনাল ইনফরমেশনও গুগল ডিসপ্লে করতে পারে। সব ক্ষেত্রে এটা লাগে না, স্পেশালি এই
এই এক্সাম্পলটা, এটা যেহেতু একটা ব্লগ পোস্টের পেজ, সো এটা লাগবে না, অনেক সময় আবার লাগে। কোন সময় লাগবে কোন সময় লাগবে না এটা একটু চিন্তা ভাবনার বিষয়। রেসিপির ক্ষেত্রে ফর এক্সাম্পল লাগে, ডিরেকশনাল পেজের ক্ষেত্রে ফর এক্সাম্পল লাগে, FAQ পেজের ক্ষেত্রে ফর এক্সাম্পল লাগে, আবার অনেক সময় লাগেও না। কেস বাই কেস আপনার বুঝতে হবে কোন সময় আমার এই পেজে স্কিমা অ্যাড করতে হবে ভার্সেস করবো না। স্কিমা কিভাবে অ্যাড করতে হয় এটা আমি আপনাদের দেখাচ্ছি না, আপনারা ChatGPT দিয়েও স্কিমা বানাইতে পারেন, নর্মালি কোড করে তো বানানো যায়। স্কিমা মার্কআপ NA মানে নট রেলেভেন্ট। এই পেজের যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলোর কি অল্ট টেক্সট আছে নাকি। সো আমরা যদি এডিট পোস্টে চাপ দিই তাহলে আমরা এই পেজের ইমেজগুলো দেখতে পারবো। যেমন এটা একটা ইমেজ, এই পেজের ইমেজটা যদি আমি ক্লিক করি তাহলে আমি এখানে দেখতে পারবো অল্ট টেক্সট আছে নাকি নাই। সো আমরা দেখতেছি অল্ট টেক্সট নাই, আমরা অল্ট টেক্সট এখন বসাবো। অল্ট টেক্সট আমাদের অবশ্যই হওয়া উচিত, অল্ট টেক্সট আমাদের অবশ্যই হওয়া উচিত ওই কিওয়ার্ডটা, ঠিক আছে, যেই কিওয়ার্ডটা আমরা র্যাঙ্ক করতে চাই। সো এই কিওয়ার্ডটা আমরা অল্ট টেক্সট হিসেবে অ্যাড করলাম এবং আপডেট দিলাম। এখন আমাদের ইমেজে অল্ট টেক্সট আছে। যদি 2টা বা 3টা ইমেজ থাকতো সেই ক্ষেত্রে আমরা কিওয়ার্ডের বিভিন্ন ভ্যারিয়েশন ইউজ করতাম বিভিন্ন অল্ট টেক্সটের জন্য। হ্যাজ অ্যাটলিস্ট 1 ভিডিও টু কভার দ্য টপিক। এটা আমি আপনাদের এখন দেখাইতে পারবো না, বাট আইডিয়ালি আমরা চাই প্রত্যেকটা পেজে অ্যাটলিস্ট একটা ভিডিও থাকুক ওই টপিকটার ব্যাপারে। ভিডিও অনেক সময় দুনিয়ায় থাকেই, বাট আমরা যেটা চাই আইডিয়াল হবে যেটা, সেটা হলো এই বিষয়ে একটা ভিডিও নিজেরাই বানায় ওই ভিডিওটা এখানে ইউটিউবে আপলোড করে সেই ইউটিউবের লিঙ্কটা এখানে এমবেড করে দিলে। ভিডিও কিভাবে বানাবো, এখন যেহেতু AI এর যুগ চলে আসছে, আপনি 11 Labs থেকে অডিও নেবেন আপনি, অথবা InVideo.ai থেকে আপনি পুরাটাই একবারে করায় ফেলতে পারবেন। বাট একটু ম্যানুয়ালি যদি আপনি করতে চান, আপনি 11 Labs থেকে অডিও নেবেন এবং তারপর CapCut অথবা Final Cut Pro অথবা Adobe Premiere Pro থেকে ভিডিওটা বানাবেন। ভিডিওটা একটা নর্মাল ইউটিউব চ্যানেলে আপলোড হবে এবং ওই ইউটিউব চ্যানেলের ওই আপলোডের পাবলিশড লিঙ্কটা এমবেড হিসেবে এই পেজে বসে যাবে, যেন গুগল আরেকটু ক্লিয়ার হয় যে এই পেজটা তার মানে আসলেই এই কিওয়ার্ডটা নিয়ে কথা বলতেছে, কারণ এই কিওয়ার্ডের উপর ওর একটা ভিডিও আছে এই পেজের ভিতরে। ওকে, এরপরে সো এটা আমি আপাতত করলাম না, বাট এটা করা উচিত। এরপরে বডি হ্যাজ কিওয়ার্ড বাট নো স্টাফিং, মানে হলো যেই কিওয়ার্ডটার জন্য আমরা র্যাঙ্ক করতে চাই ওই কিওয়ার্ডটা এই বডির ভিতরে কয়বার আছে। দেখেন কয়বার আছে, আমি Ctrl+F দিয়ে সার্চ দিলাম, এখানে একবার আছে, আর কোথাও কিন্তু নাই, 2বার আছে টোটাল। এখানে একবার আছে, এখানে একবার আছে এবং টাইটেলে একবার আছে, 3বার আছে অ্যাকচুয়ালি টোটাল। এখন কতবার দিলে আসলে ভালো, এটার কোনো সায়েন্স নাই, এটা পুরোটাই একটা আর্ট। আপনি এই যে এখন 3বার দিছি, যদি কাজ না হইতো, এখন তো অলরেডি গুগলের ফার্স্ট পেজে আসে এটা, যদি না থাকতো তাহলে আমি আরও 2বার দিতাম, দিয়ে দেখতাম আসে নাকি এবার। যদি না আসে তাহলে আরেকবার দিতাম, তারপরে আমি পেজের কন্টেন্টের লেন্থটা আরেকটু বড় করে দেখতাম কাজ হয় নাকি। এবং প্রত্যেকবার আমি আগের ভিডিওর আগের পার্টে যেটা আমি আপনাদের দেখালাম যে আমরা ইন্ডেক্সেশন রিকোয়েস্ট করতাম। আপনি একটা পেজের অন পেজ এসইও পুরোটা করবেন একদিন, করে আপনি ওই পেজটা সার্চ কনসোলে যে ইন্ডেক্সের রিকোয়েস্ট দিবেন। ইন্ডেক্সের রিকোয়েস্ট দেওয়ার পরে সো অন পেজ অপটিমাইজড ইয়েস, লাস্ট সাবমিটেড টু ইন্ডেক্স, আমি এখানে আসবো, এখানে এসে আমি যে ইন্ডেক্সের এখানে একটা ইন্ডেক্সের রিকোয়েস্ট দিব, রিকোয়েস্ট ইন্ডেক্সিং, এবং তারপরে আমি এখানে লিখে দিব লাস্ট সাবমিটেড ইন্ডেক্সিং রিকোয়েস্ট February 26। এটা আমি কেন লিখতেছি, যাতে আমি বুঝি পরের দিন এসে যে লাস্ট February 26 তারিখ আমি এই পেজের অন পেজ অপটিমাইজেশন করছিলাম, এবং February 26 তারিখের পরবর্তীতে যদি আমি দেখি আমার র্যাঙ্কিং ইমপ্রুভ করছে, আমি তো কিওয়ার্ড আলাদা করে ট্র্যাকই করি, সো আমি যদি দেখি February 26 তারিখের পরে র্যাঙ্ক ইমপ্রুভ করছে, তার মানে হলো আমি অন পেজের যে কাজকর্মগুলো করছি ওগুলো কাজ হয়েছে, এই কারণেই তো কিওয়ার্ড ইমপ্রুভ করছে। যদি আমি দেখি কিওয়ার্ড ইমপ্রুভ করেনি, উল্টা পিছায় গেছে, তার মানে হলো অন পেজের যা যা কাজকর্ম আমি করছি ওগুলো ব্যাকফায়ার করছে। সো তখন আমি আবার আস্তে আস্তে পিছনে ফেরত যাবো, যা করছিলাম ওগুলো আবার রিভার্ট করে অরিজিনালটায় ফেরত যাবো, কারণ আমি যে অন পেজের কাজ করছি ওগুলো কাজ করে নাই। যদি আমি দেখি কোনো চেঞ্জই আসে নাই 2 সপ্তাহ পর বা 1.5 সপ্তাহ পর, তখন আমি আরও অন পেজ এসইও করবো। কিভাবে? তখন আমি আরও কন্টেন্ট অ্যাড করবো, যেটা আমি একটু আগে বলতেছিলাম, কিওয়ার্ড ডেন্সিটি বাড়াবো, কিওয়ার্ডের ঘনত্ব বাড়াবো, টাইটেলের জায়গায় হেডিং এর জায়গায় আরেকটা হেডিং যুক্ত করব, কন্টেন্টের লেন্থ বড় করব, ইমেজ অ্যাড করব, আরও ভিডিও অ্যাড করব, আরও ইন্টারনাল লিঙ্ক অ্যাড করব, আরও এক্সটার্নাল লিঙ্ক অ্যাড করব, যাতে করে সেকেন্ড অ্যাটেম্প্ট একটা নিতে পারি। আবার আমরা অন পেজ এসইও দিয়ে গুগলকে কনভিন্স করার যে আবার আসো, আবার চেক করো, আমি আবার চেঞ্জ করছি, এইবার দেখো আমাকে প্রথম পেজে তুমি আনতে পারো নাকি। এবং এই জিনিস আপনি কন্টিনিউয়াসলি করতেই থাকবেন প্রত্যেকটা পেজের জন্য, যতক্ষণ পর্যন্ত না আপনার ওই পুরো 150 পেজের অন পেজ অপটিমাইজেশন শেষ হয়। এরকম বেসিক একটা ওভারভিউ। অন পেজ অপটিমাইজেশন অ্যাকচুয়ালি আরও বেশি কমপ্লিকেটেড এবং অনেক ক্ষেত্রে টাইপ অফ ওয়েবসাইটের জন্য এক ওয়েবসাইটের জন্য এক রকম অন পেজ এসইওর বিষয় চলে আসে। যেমন ধরেন একটা ই-কমার্সের শপ পেজ যদি হয়, ওটা আপনি আননেসেসারিলি লম্বা করতে পারবেন বা ওটার মধ্যে হয়তো একটা ভিডিও আপনি অ্যাড করে ফেলতে পারবেন না। সো অনেক সময় এটা একজন এসইও এক্সপার্টের নিজের জাজমেন্টের উপরে যে এই জায়গায় আমি সর্বোচ্চ কি করতে পারি। আমি সবসময় যখন এসইও নিয়ে আগে আমি শিখাইতাম তখন আমি একটা জিনিস খুব বলতাম যে একটা পেজ যদি হয় পুরা সাদা, তাহলে ওই পেজের লোডিং স্পিড হবে 100%।
ওই পেজ একদম গুলির মতো লোড হবে, কারণ ওই পেজে কিছু নাই, ওটা একটা সাদা পেজ। একজন গাধা এসইও এক্সপার্ট যে সে একটা সাদা পেজই ক্লায়েন্টকে দেখা বলে, দেখো আমি তোমার লোডিং স্পিড 100 করে ফেলছি, তোমার এই পেজ এখন গুলির মতো লোড হয়। বাট যার মাথায় বুদ্ধি আছে সে জানে যে যদিও এই পেজ এখন গুলির মতো লোড হয়, এই পেজ দিয়ে আসলে আমার কিছু হবে না, কারণ এই পেজে এখন আর কিছু নাই। সো অনেক সময় এই যে চেক বক্স মেন্টালিটি, যে আমি মেটা টাইটেল দিছি, আমি মেটা ডিসক্রিপশন দিছি, আমি ইমেজে অল্ট টেক্সট বসাইছি, আমি ইউআরএল স্ল্যাগ ঠিক করছি, চেক বক্স মেন্টালিটি যেটা, ওইটার কারণে এসইওরা তাদের মাথা ঠিক মতো কাজ করে না, এসইও এক্সপার্টরা। তো তারা ক্লায়েন্টকে যে বোকার মতো বলে বসে যে আমি এই যে এই 12টা জিনিস ফিক্স করছি, দেখো এগুলো আমি চেক বক্স এগুলো সব করে ফেলছি। ক্লায়েন্ট তাকে মেইন যে জিনিস, আমার কি লাভ হয়েছে তাতে, আমার কি র্যাঙ্কিং বাড়ছে, আমার কি ট্রাফিক বাড়ছে, আমার কি বিক্রি বাড়ছে, তুমি যা মন চাই করছো তাতে আমার কি যায় আসে, আমার কিছু যায় আসে না। তো ওই ব্যাপারটা আপনার বুঝতে হবে। চেক বক্স মেন্টালিটিতে আমরা কখনো থাকবো না। অন পেজ এসইও যখন আপনার শেষ হবে, অন পেজ এসইও আপনার একটা এসইও ক্যারিয়ারে, একটা যে কোনো একটা ওয়েবসাইটের এসইও যখন আপনি করতেছেন, অন পেজ এসইও টেক্স দ্য মোস্ট টাইম, এবং অন পেজ এসইও রেয়ারলি শেষ হয়, খুব কমই শেষ হয়। বাট যদি কখনো এরকম হয় যে আপনার অন পেজ এসইও শেষ হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনার মানে অন পেজ এসইও শেষ কখন হবে, যখন যেই 100 কিওয়ার্ড আপনি টার্গেট করছেন প্রত্যেকটা কিওয়ার্ড গুগলের টপ 3-তে চলে আসছে, তার মানে আপনার অন পেজ এসইও শেষ হয়ে গেছে। এরপর আপনার আবার কিওয়ার্ড রিসার্চ করে আরও 100 কিওয়ার্ড বের করতে হবে, কারণ এই 100 কিওয়ার্ডের জন্য যে পেজগুলো ছিল ওগুলো আপনি সব র্যাঙ্ক করে ফেলছেন। বাট এটা খুব রেয়ারলি হয়, শর্ট স্প্যানে তো হয়ই না, অ্যাটলিস্ট কয়েক বছর সময় লাগে এটা হতে। সো অন পেজ এসইও আপনি সবকিছু ঠিকঠাক থাকলে করতেই থাকবেন একটা ওয়েবসাইটের। নেক্সট যে কাজ আপনি করবেন অন পেজ এসইও মোটামুটি সর্ট হওয়ার পরে, সেটা হলো অফ পেজ এসইও। একটা এসইও প্রজেক্টের অন পেজ শেষ হওয়ার পরে আপনার হাতে একটা কাজই বাকি থাকে, অ্যাকচুয়ালি 2টা কাজ বাকি থাকে। সে 2টা কাজের মধ্যে যে প্রাইমারি কাজ সেটা হলো অফ পেজ এসইও। অফ পেজ এসইও বলতে নামটা শুনে আপনি বুঝতে পারতেছেন, এমন সব অ্যাক্টিভিটি যেটা আপনি অফ সাইটে করেন। অফ সাইট মানে হলো আপনি নিজের ওয়েবসাইটের উপরে করেন না, অন্যান্য ওয়েবসাইটের উপরে করেন, সেটাকে আমরা বলি অফ পেজ এসইও। অফ পেজ এসইও বলতে আসলে অনেক কিছুই বোঝায়, বাট মেইনলি 2টা জিনিস আমরা কাউন্ট করি অফ পেজ এসইওর দুনিয়ায়। একটা হলো সাইটেশনস এবং একটা হলো ব্যাকলিংকস। সাইটেশনস কীভাবে বানাতে হয় এটা নিয়ে আমার পরিপূর্ণ একটা ভিডিওই আছে ইউটিউবে, একদম যে গরু গাধা কিছু পারে না সেও ওই ভিডিও দেখলে কিছু পারার না থেকে সাইটেশন এক্সপার্ট হয়ে যাবে সাইটেশন বানানোর। সো এটা আমি এই বিষয়ে কভার করতেছি না, বাট সাইটেশন ফার্স্টে বানাইতে হবে আপনার। এরপরে যে স্টেপটা সেটা হলো ব্যাকলিঙ্ক। ব্যাকলিঙ্ক কি জিনিস? ব্যাকলিঙ্ক সবচেয়ে সহজভাবে বোঝার উপায় হলো অন্যান্য ওয়েবসাইট থেকে আমার ওয়েবসাইটে পাওয়া ভোট। মানে হলো অন্যান্য ওয়েবসাইট যখন তাদের নিজেদের ওয়েবসাইটে কোনো একটা কিছু পাবলিশ করে এবং সেই পাবলিশিংয়ের ভিতরে যখন আমার ওয়েবসাইটের একটা লিঙ্ক দেওয়া থাকে, সেটাকে আমরা বলি ব্যাকলিঙ্ক। একটা ব্যাকলিঙ্ক পাওয়া কেন জরুরি? কারণ আমি নিজে তো নিজের ওয়েবসাইটে নিজের ব্যাপারে ভালো কথা বলবোই, বাট অন্যান্য ওয়েবসাইট যখন আমার ওয়েবসাইটকে রেফারেন্স হিসেবে ইউজ করবে বিভিন্ন সময়, গুগল ওটাকে একটা সিগন্যাল হিসেবে দেখে এবং বোঝে যে হ্যাঁ ও শুধু নিজেই নিজেকে নিয়ে ভালো কথা বলে না, অন্যান্য জায়গায় যখন কথাবার্তা হচ্ছে তারাও এই ওয়েবসাইটের কথা মেনশন করে, এই ওয়েবসাইটের লিঙ্ক তাদের ওয়েবসাইটে পাওয়া যায়। সো এই ওয়েবসাইটটার এই পেজটাকে মনে হয় একটু উপরের দিকে নেওয়া উচিত। এই ব্যাপারটাই ব্যাকলিঙ্ক। ব্যাকলিঙ্ক বানানোর অনেক উপায় আছে এবং আমাদের বেসিক কোর্সে আমরা যা যা কভার করছি এর বাইরে আসলে কোনোভাবে আপনার যেতে হবে না, ওগুলোর মধ্যে আপনি থাকলেই হবে। বাট বেসিক্যালি একদম বয়েল ডাউন করে যদি আমি আপনাদের বোঝাই, ব্যাকলিঙ্ক পাওয়ার একটাই মেজর উপায়, সেটা হলো গেস্ট পোস্ট নেওয়া। গেস্ট পোস্ট অনেকভাবে নেওয়া যায়, বাট ইন্ডাস্ট্রি প্র্যাকটিস যেটা, সব এজেন্সি যেটা করে ইনক্লুডিং আস, আমরা গেস্ট পোস্ট বেশিরভাগ সময় কিনি। এবং গত 6 বছরে আপনারা যারা এসইও নিয়ে অনেকদিন কাজকর্ম করেছেন তাদের এক্সপিরিয়েন্স হয়ে যাবে এই জিনিসে, বাট যাদের এক্সপিরিয়েন্স নাই নতুন তাদেরকে বলতেছি যে বিভিন্ন ওয়েবসাইটের সাথে আস্তে আস্তে কানেকশন বিল্ড হয়ে যায় এবং বিভিন্ন ভেন্ডরের সাথেও আস্তে আস্তে কানেকশন বিল্ড হয়ে যায়। একটা ব্যাকলিঙ্কের বা লিঙ্ক বিল্ডিং এর দুইটা একই জিনিস, একটা আলাদা ইন্ডাস্ট্রি আছে। আপনি যদি হঠাৎ করে যে ওই ইন্ডাস্ট্রিতে বলেন যে আমার একটা ক্লায়েন্ট আছে, এই ক্লায়েন্ট একটা ডেন্টিস্ট, সো আমার হেলথ রিলেটেড ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক লাগবে, আপনি দেখবেন অনেক ভেন্ডর আছে, অনেক সেলার্স আছে যাদের কাছে হাজার হাজার হেলথ রিলেটেড ওয়েবসাইট আছে। কিভাবে আছে? তারা তাদের বিজনেসটাই ওইটা যে তারা বিভিন্ন অন্যান্য হেলথ ওয়েবসাইটের কাছে যে বলে তোমার ওয়েবসাইটে আমি একটা আর্টিকেল পাবলিশ করবো, বদলে তোমাকে এত টাকা দিব, শর্ত ওই আর্টিকেলটার ভিতর থেকে আমাকে একটা লিঙ্ক দিতে হবে। ওটাই তাদের ব্যবসা। এবং বেশিরভাগ এজেন্সি, আমি ইন্টারন্যাশনালি যেহেতু কাজ করি, আমি আয়ারল্যান্ডে 7 বছরের মতো এজেন্সি চালাচ্ছি। আয়ারল্যান্ডে আমি অনেক এজেন্সি ওনারদের চিনি, ইউকেতে আমি অনেক এজেন্সি ওনারদের চিনি, পুরো ইউরোপিয়ান মার্কেটেই আমি যেহেতু অনেক কাজ করি, ইউরোপিয়ান মার্কেটের অনেক এজেন্সির সাথে আমার রেগুলার কথা হয়। সবাই সেম প্রসেস ফলো করে, সবাই লিঙ্ক কেনে এইসব লিঙ্ক ভেন্ডরদের কাছ থেকে। আপনি যদি কিনতে না চান সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন? সেই ক্ষেত্রে আমিও রেকমেন্ড করবো অ্যাকচুয়ালি কিনতে, কারণ আমরা নিজেরাও কিনি। বাট আপনি যদি কিনতে না চান সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? সেই ক্ষেত্রে আপনি গুগলে যে হেলথ রিলেটেড, মনে করেন ডেন্টিস্ট আপনার ক্লায়েন্ট, একটা হেলথ রিলেটেড গুগলে যে 1000 ওয়েবসাইটের একটা লিস্ট খুঁজে বের করলেন আপনি,
এক এক করে গুগলে সার্চ দিয়ে লিস্ট সাজাইলেন। প্রত্যেকটা ওয়েবসাইটের সাথে আপনি যোগাযোগ করবেন, এক এক করে জিজ্ঞেস করবেন যে তোমার ওয়েবসাইটে কি আমি একটা গেস্ট পোস্ট পাবলিশ করতে পারি নাকি, তোমার ওয়েবসাইটের কোনো একটা কিছু, তোমার ওয়েবসাইটে আমি কিভাবে কন্ট্রিবিউট করতে পারি, তুমি কি অথর পোস্ট অ্যাকসেপ্ট করো নাকি, ইত্যাদি ইত্যাদি। এবং কোনো না কোনোভাবে ওই 10,000-এর মধ্যে থেকে চেষ্টা করতে হবে আপনার কিছু ব্যাকলিঙ্ক বের করে নিয়ে আসার। ব্যাকলিঙ্কের আরও অনেক উপায় আছে, যেমন আমরা জানি যে হারো রিপোর্টারদের হেল্প করলে অনেক সময় রিপোর্টাররা আমাদেরকে সোর্স হিসেবে মেনশন করে যখন তারা নিউজ পাবলিশ করে, ওটা একটা। এরকম আরও টুকটাক অনেক মেথড আছে ব্যাকলিঙ্কের, বাট লাইক 90% অফ দ্য টাইমে ব্যাকলিঙ্ক বলতে মূলত গেস্ট পোস্টকে বোঝানো হয় আপনার সাইটেশন শেষ করার পরে। ব্যাকলিঙ্কটা কোন পেজে যাবে, আপনার ওয়েবসাইটে তো অনেক পেজ আছে, তার মধ্যে কোন পেজে আসলে আপনি ব্যাকলিঙ্কটা পাঠাবেন, সেই পেজেই আপনি ব্যাকলিঙ্কটা পাঠাবেন যেই পেজটা অন পেজ এসইও করার পরেও কিওয়ার্ডটা উপরের দিকে উঠতেছে না। যেই পেজটা অলরেডি ভালো র্যাঙ্ক করে আছে কোনো একটা কিওয়ার্ডের জন্য, ওই পেজে তো আর ব্যাকলিঙ্ক পাঠায় কোনো লাভ নেই। যেমন আমরা একটু আগে যে এক্সাম্পলটা দেখতেছিলাম আইরিশ পিকআপ লাইন্স, ওই পেজটায় আমি কখনোই ব্যাকলিঙ্ক পাঠাবো না, কারণ ওটা অলরেডি আইরিশ পিকআপ লাইন্স লিখে সার্চ দিলে গুগলের ফার্স্টে চলে আসে। ওইটা যদি গুগলের ফার্স্ট পেজে না থেকে গুগলের 6 নম্বর পেজে থাকতো এবং আমি যতই অন পেজ এসইও করি ওটার আগায় না, তখন আমি ব্যাকলিঙ্ক ইউজ করতাম ওটাকে পুশ করার জন্য। ব্যাকলিঙ্ক সবসময় লাস্ট স্টেপ হয় আমাদের কোনো কিছু পুশ করার জন্য, তার কারণ ব্যাকলিঙ্ক কস্টলি এবং ব্যাকলিঙ্কের সময় বেশি লাগে, সেই কারণে ওটা আমরা লাস্ট স্টেপ হিসেবে ইউজ করি। লাস্ট আমি একটা ব্যাপার বলে এই পুরো কোর্স শেষ করব, সেটা হলো একদম শুরুতে আমি যে জিনিসটা আপনাদের বলছিলাম যে এসইও এমন একটা জিনিস যেটা সারা জীবন আপনি নিজে নিজেই শিখতে থাকবেন, বাট এসইও এমন জিনিস না যে আগামী বছর যে আপনার মনে হবে যে এখন অনেক নতুন ইনফরমেশন আসছে, আমার তো আর একটা কোর্স লাগবে এখন এসইও বোঝার জন্য। ব্যাপারটা একদমই ওরকম না। তাহলে তো ধরেন ডাক্তার যারা, তাদের আবার 2 বছর পর এমবিবিএস করতে হইতো, কারণ মেডিকেলে তো নতুন নতুন জিনিসপত্র আসতেছে, নতুন নতুন টুল আসতেছে, নতুন নতুন মেডিকেল স্ট্র্যাটেজি আসতেছে। আগে এমআরআই মেশিন ছিল না একসময়, তারপরে আসছে একসময় পেনিসিলিন ছিল না, তারপরে আসছে সার্জারির অনেক পদ্ধতি পরে আসছে, আগে আসেনি। কিন্তু প্রত্যেকবার যখন একটা নতুন পদ্ধতি আসছে তখন কি সবাই যে আবার এমবিবিএস করছে? করে নাই। তারা অলরেডি তাদের বেস জানে, তারা অলরেডি ইন্ডাস্ট্রিটা বুঝে, তারা জাস্ট নতুন জিনিসগুলো নিজে নিজেই শিখছে। কখনো কখনো নতুন জিনিসগুলো শেখার জন্য এক্সপেরিমেন্ট করতে হয়েছে, কখনো বড় একটা সার্জন করছে, পাশে ছোট সার্জনরা দাঁড়ায় দাঁড়ায় দেখছে কিভাবে করে, ওভাবেই তারা আস্তে আস্তে আগাইছে। বাট তারা যায় আবার এমবিবিএস করে নাই। একইভাবে 2 বছর পরে যে 2030 সালে এসে, 2040 সালে এসে, 2050 সালে এসে অনেক কিছু বদলায় যাবে, নতুন টুল আসবে, নতুন এই হবে, নতুন সেই হবে, ইত্যাদি ইত্যাদি। তখন কি আপনার আবার আরেকটা এসইও কোর্স করা লাগবে? না, আপনার আর কখনোই এসইও কোর্স করা লাগবে না। আপনি আমাদের যে বেসিক কোর্স এবং যে আজকের ভিডিও, এই দুইটার কম্বিনেশন যদি আপনি ভালো মতো বুঝে থাকেন, একদম অ্যাকচুয়ালি বুঝে থাকেন, সেই ক্ষেত্রে আপনি জাস্ট নিজে অ্যাডাপ্ট করতে থাকবেন পুরো ব্যাপারটার সাথে। আপনি নিজে নিজেই শিখতে থাকবেন, নিজে নিজে আগাইতে থাকবেন। যত বড় গুরু এসে, যত বড় মহা এক্সপার্ট এসে আপনাকে বলুক যে না আরেকটা এসইও কোর্স আমি তোমার করাচ্ছি, তাহলে তুমি সব বুঝে যাবা, কোনো দরকার নেই। ওকে। এবং আরেকটা কথা হলো যে there are different ways to skin a cat. So different উপায়ে মানুষ এসইও করে। কোনোটা যে একদম ঠিক, কোনোটা একদম ভুল এরকম না। কোন কাজটা ঠিক ভার্সেস কোন কাজটা ভুল, এটার একমাত্র বোঝার উপায় হলো কিওয়ার্ড ফার্স্ট পেজে আসছে নাকি আসে নাই, ইমপ্রেশন এবং ক্লিক বাড়ছে নাকি বাড়ে নাই। যদি এই দুইটা হয়ে থাকে তাহলে সে যেই প্রসেস ফলো করছে সেটা ঠিক আছে। যদি এই দুইটা না হয়ে থাকে তাহলে সে আগা আমগা যত কিছুই বুঝাক, যত বড় এক্সেল ফাইলের কুতুবি সে হোক, তাকে দিয়ে কিছু যায় আসবে না, কারণ সে অর্গানাইজ করছে। এবং এই জিনিস আমি অনেক দেখি, ধরেন সেম জিনিস আমি হয়তো আপনাকে 2 মিনিটে বুঝাইলাম, একজন সেটা 3 ঘন্টা ধরে বিভিন্ন অ্যানালাইসিস করে বুঝাবে। দিন শেষে আপনি দেখবেন তার কোনো কিওয়ার্ড র্যাঙ্কই করে না, কিন্তু সে 3 ঘন্টার অ্যানালাইসিস দিয়ে সহজ একটা জিনিসকে কমপ্লিকেট করে 10 পেজের সামারি বানায়, এরকম করে কোর্স বড় করার জন্য বিভিন্ন মানুষ এইসব জিনিসপত্র করে, বাট ওগুলো অ্যাকচুয়ালি জরুরি না। লাস্ট কথা, যেটা আমি আপনাদের একদম ভিডিওর শুরুতে প্রমিস করছিলাম, যে এসইও ইন্ডাস্ট্রিতে যদি আপনি কাজ করতে চান একদম নিশ্চিতভাবে, তাহলে আপনি কি করতে পারেন। আপনি যদি নিচে একটা লিঙ্ক দেওয়া থাকবে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে, ওই লিঙ্কে যদি যান আপনি একটা ভিডিও পাবেন, আরেকটা ভিডিও, যে ভিডিওতে আমি এক্সপ্লেইন করেছি যে কিভাবে আপনি আমার সাথে অ্যাকচুয়ালি কাজ করতে পারেন। আমার সাথে কাজ বলতে হয় আমাদের এজেন্সিতে একজন এসইও এক্সপার্ট হিসেবে কাজ করা, অথবা নিজে একটা বিজনেস শুরু করা আপনার দিক থেকে, যেটা আমি ইনভেস্ট করব। ওই জিনিসে যদি আপনি আগ্রহী থাকেন তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে আরেকটা ভিডিও থাকবে বড়, ওই ভিডিও দেখে আপনি ঠিক করেন আপনি ওই জিনিস করবেন নাকি করবেন না। জোর জবরদস্তি নেই, ইচ্ছা হইলে করলেন না, ইচ্ছা হইলে করলেন না, পুরোটাই আপনার ইচ্ছা। এটা একটা উপায়। সেকেন্ড, ট্র্যাডিশনালি আমি যেটা রেকমেন্ড করবো সেটা হলো নিজের কিছু ওয়েবসাইট বানাতে। এত এসইও জ্ঞান দিয়ে কোনো লাভই হবে না যদি আপনি নিজের মতো করে 2-3টা ওয়েবসাইট না বানায়, প্র্যাকটিস না করেন, অ্যাটলিস্ট 2টা, আরো বেশি হলে আরো ভালো। নিজে ওয়েবসাইট বানায় নিজে র্যাঙ্ক করার চেষ্টা করার যে প্রসেসটা, ওই প্রসেসটা আসলে অনেক কিছু শেখা যায়। ওটা রিপ্লেসেবল না কিছু ভিডিও দিয়ে দেখে বা কিছু ক্লায়েন্টের কাজ করে। এবং আইডিয়াল প্রোগ্রেশন হলো, ফার্স্টে আমি এসইও শিখলাম 2টা ভিডিও থেকে, বড় বেসিক ভিডিওটা এবং আজকের ভিডিওটা। এরপরে আমি নিজের 2টা ওয়েবসাইট দাঁড় করালাম, যে ওয়েবসাইটগুলো আমি এসইও করে বিভিন্ন কিওয়ার্ডের জন্য ওই ওয়েবসাইটগুলোকে র্যাঙ্ক করানোর চেষ্টা করলাম। এটা হলো সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপ হলো গিয়ে, যখন ওই র্যাঙ্কটা হয়েছে, ওই র্যাঙ্কের এক্সাম্পল ব্যবহার করে হয়
কোনো একটা মার্কেটে কাজ করা। সো আমি রেকমেন্ড করি অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং টাইপ জিনিসপত্রের দিকে না যাইতে। আমি রেকমেন্ড করি চাকরি করতে। ফ্রিল্যান্সিংও চাকরি, বাট আমি রেকমেন্ড করি একজনেরই চাকরি করতে। ফ্রিল্যান্সিং যেরকম একসাথে 20 জনের চাকরি করা, ওটা না। আমি চাই আপনি একজনেরই চাকরি করেন, হোক সেটা রিমোট, হোক সেটা কোনো একটা অফিসে যেয়ে ফার্স্টে শিখলাম, এরপরে নিজের প্রজেক্ট বানাইলাম, এরপরে কোনো একটা জায়গায় যেয়ে চাকরি করলাম। এই 3টা জিনিস যদি আপনি 1 বছর বা 1.5 বছর পর্যন্ত করেন, আপনি ভালো একজন এসইও এক্সপার্ট হয়ে যাবেন বলে আমি বিশ্বাস করি। ভালো থাকেন সবাই। আশা করি এই ভিডিওটা কাজে আসবে আপনাদের। আশা করি এই ভিডিওটা হেল্পফুল হবে। যদি ভালো লেগে থাকে এবং আপনারা যদি চান আমি আরো টিউটোরিয়াল বানাই, আমি খুব একটা টিউটোরিয়াল বানাই না আমার ইউটিউব চ্যানেলে, বাট আপনারা যদি চান আমি আরো টিউটোরিয়াল বানাই, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করবো তাহলে আরো টিউটোরিয়াল বানাতে। ভালো থাকেন, টাটা।